আরোয়া তৈরি হয়ে নিচে আসতেই দেখে যাওয়ার দরজার সামনের পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে তো আরো আগেই অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল, তবে এখনো যায়নি কেন? তার জন্য অপেক্ষা করছে এই ভাবনা তার মনে ভুলেও উকি দেয়নি। আরোয়াও বরং ভাবল কোনো কাজেই হয়তো রয়ে গেছে, তাই সে তাকে অতিক্রম করে আপন মনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। তখনই জাওয়াদ ডাকলো, আরোয়া। ডাকটা যদিও খুব সাধারণ ছিল, কিন্তু জানি আরোয়ার কাছে এটা ভীষণ আলাদা লেগেছে। সে জিজ্ঞাসা দৃষ্টিতে পিছনে ফিরে তাকালো। জাওয়াদ ফোনটা পকেটে রেখে বলল, আসুন, আপনাকে ড্রপ করে দেই। আমি একা যেতে পারবো, সমস্যা নেই। আপনাকে অযথা উল্টো পথে যেতে হবে না। সবসময় এত কথা কেন বলেন? মুখ ব্যথা করে না? আমি কখন বেশি কথা বললাম? আগের হিসাবে এখন আমি কথা বলি না বললেই চলে। আমার ক্লাসমেটদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ওদের কানটা ঝালাফালা করা আমার মুদ্রা দোষ। জাওয়াদ গাড়ির দরজাটা খুলে বলল, বসো। আরোয়া গাড়িতে বসলো। জাওয়াদ ড্রাইভিং সিটে বসে বলল, এমন হাঁ করে চেয়ে না থেকে সিট বেল্টটা পরো। রহস্য কি খন্দকার সাহেব? প্রতিমধ্যে গায়েব হওয়ার ফন্দি আটছেন নাকি? হঠাৎ জেচে নিতে চাইছেন? মশামাছি মেরে হাত ময়লা করার কারণ আমি দেখছি না। আমি মশামাছি? জাওয়াদ ওর দিকে তাকালো, কিছুক্ষণ পরখ করে বলল, তোমাকে মশামাছি বললে ওদের অপমান করা হবে। আরোয়া মুখটা ফুলিয়ে বলল, আপনার থেকে ভালো কিছু শুনবো এই আশা আরোয়া করে না। রোজ সকালে নিম পাতার রস সেবন করেন বুঝি? অবশ্য যে চিনি ছাড়া কফি পান করতে পারে, তার অন্য তেতো পানীয় দরকারই বাকি। জাওয়াদ ড্রাইভিং এ মন দিল। এই মেয়ের কথা বলার সঙ্গী লাগে না। অটো রেকর্ডই চলতেই থাকে প্রতি উত্তর বাদেই। নাহিয়া নাইট করে এসে বেঘরে ঘুমাচ্ছে। সাবা যাবতীয় কাজ শেষ করে রুমে এসে বসলো। ঘুমান্ত নাহিয়ানের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, মাশাআল্লাহ, আল্লাহ আমার বরটাকে কত কিউট করে সৃষ্টি করেছেন। নাহিয়ান হাত বাড়িয়ে বলল, বউ এমন করে চেয়ে থেকো না তো, ঘুমাতে মন চায় না। সাবা ওর হাতে চুমু খেয়ে বলল, আমার বরের দিকে আমি তাকাবো না তো কে তাকাবে? তুমি নিষেধাজ্ঞা দিলেই মানতে হবে বুঝি? তোমার জন্য পরোয়ানা জারি করা হয়েছে। আমি দিনে ঘুমানোর সময় আশেপাশে ঘেঁষবে না, বললেই হলো। অবশ্যই। আজ যখন আইন ভঙ্গ করেছ, শাস্তি তো পেতে হবে। তৈরি হও। শাস্তি? শাস্তি। কি শাস্তি শুনি? নাহিয়ানকে টেনে বুকের উপরে তুলে বলল, তোমার শাস্তি হলো আমাকে 1001টা চুমু খাওয়া। 1001? কম হয়ে গেল? পাগল তুমি! পাগল বলো না প্রিয়, আমি ক্লান্ত বলেই তোমায় দিতে বললাম, নয়তো আমিই দিতাম। নাও শুরু করো, সময় বেশি নেই। সাবা ওর নাকটা টেনে বলল, হিসাব নিকাশ করে চুমু খেতে পারবো না। আমার মন চাইলে 1000 কেন, 1,00,000 চুমু খাবো। নাহিয়ান বিরক্ত স্বরে বলল, ও বউ, শান্তি দিবে না তুমি, তাই না? উফ, আমি আবার কি করলাম? এমন কথা বলো না। মাঝে মধ্যে আমি আর স্থির থাকতে পারি না। এখন ঘুম আর হবে না, বলেই সাবাকে পাশ ফিরিয়ে শুইয়ে দিল। সাবা 2 হাতে মুখটা ঢেকে বলল, এই, এখন না প্লিজ। নাহিয়ান ওর হাতের ওপরেই গাঢ় একটা চুমু খেয়ে বলল, এখন মুখ ঢেকে লাভ নেই সোনা। স্বামীর আহ্বানে সাড়া না দিলে পাপ হবে কিন্তু। নাহিয়ান আর কালক্ষেপণ করল না। ছোট বড় আদরে সাবাকে বসে এনে ফেলল খুব সহজে। রোকেয়া বেগম নাক টেনে টেনে কাঁদছেন। আজ তার পছন্দের সিরিয়ালের নায়িকা একটা অ্যাক্সিডেন্ট করেছে। নায়িকার জন্য নায়কের কান্না দেখে রোকেয়া বেগমের কলিজাটা ফেটে যাচ্ছে। আহারে, ছেলেটা কি করুণ করেই না অভিনয় করছে। ওকে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। রোকেয়া যদি পারত, তাকে অস্কার দিয়ে দিত, এটা নিশ্চিত। রাহেলা হঠাৎ বিলাপ করে বলল, আফা গো, পরিচালকের নাম্বার আপনার কাছে নাই? আমার তো আর সহ্য হইতেছে না আফা, কাউরে কন না পরিচালকরে কল দিতে। ওদের আহাজারি দেখে সালমা বেগম ভুরু কুচকে বলল, রাহেলা, তুই মরবি না? বেগানা পুরুষের জন্য এমন ভাবে চিল্লাইয়া বিলাপ করতাছস কেমনে তুই, হ্যাঁ? আর এইসব তো অভিনয়, বাস্তবে কেউই মরে নাই। ও আম্মা গো, অভিনয় বইলাই কি দুঃখ এড়ানো যায়? মানুষের দুঃখ মানুষে এমন করে কান্দে। হে পাক্কা অভিনেতা বলিয়ার চোখে পানি আনছে। নয়তো রাহেলার কলিজা পাথরের মতো শক্ত। এই শক্ত বেডির মন গলা অত সহজ না। সালমা জানেন ওর সাথে তর্ক করে লাভ নেই।
তিনি তার মেজ বউয়ের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেললেন। এই দুইজন এই বাড়ির বিখ্যাত কাঁদুনি। এরা বাস্তব ঘটনার জন্যও এতবার চোখের পানি ফেলে নাই যতবার এই টিভি দেখে ফেলেছে। কি যে পায় ওরা টিভিতে তা বুঝে আসে না। তিনি হেঁটে বাগানের দিকে গেলেন। সেখানে আরোয়াকে একা বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে বলেন বটে, মেয়েটা এখানে একা একা বসে আছে কেন? ধীর পায়ে আরোয়ার পাশে গিয়ে বসে বলেন, একা একা কি করো? আরোয়া মিষ্টি হেসে বলল, ব্লাড ডোনেশন করছি দাদি। মশাকে? হুম। মন খারাপ? না, এমনিতেই বসে আছি। সবসময় ঘরে বসে থাকতে ভালো লাগে না। এখানে মন বসতেছে না, তাই না বুবু? না না, তেমন না দাদি। আমার কাছে লুকিয়ে কি হবে বোন? আমিও তো এক সময় নতুন বউ ছিলাম, তাই না? আমি জানি নিজের পরিবার ছেড়ে নতুন জায়গায় এসে হঠাৎ করে অন্য পরিবারের সদস্য হওয়াটা এতটাও সহজ না। সমাজ যদিও ধরে বেঁধে সম্পর্ক চাপায় দেয়, কিন্তু মানিয়ে নিতে সময় তো লাগবেই। আচ্ছা দাদি, একটা কথা জিজ্ঞাসা করি? কিছু মনে করবে না তো? কি কথা? দাদা সাহেব তো অনেক গম্ভীর। ওনার সঙ্গে মানিয়ে নিতে তোমার অনেক কষ্ট হয়েছে না? একটা কথা কি জানো বুবু, মাটিতে ফুল ফোটানো অনেক সহজ। যে কেউ চাইলেই একটু যত্ন দিয়ে একটু পরিচর্যা করে সেখানে ফুল ফোটাতে পারে। বেশি কসরত করা লাগে না বলে ওই ফুলের অধিকারী অনেক হয়। কিন্তু পাথরে ফুল ফোটানো অনেক কঠিন। সবাই ধৈর্য ধরে সেখানে ফুল ফোটাতে পারে না। তবে যদি ফুল ফোটে, ওই ফুলের অধিকারী বহুজন হয় না, নির্দিষ্ট একজনই হয়। গম্ভীর আর অন্তর্মুখী মানুষগুলোর ভালোবাসা সবাই বুঝতে পারে না। তোমার দাদা সাহেব খুব রাগী মানুষ। প্রথম প্রথম তো তার সামনে কথা বলতেও সাহস পাইতাম না। যদিও তিনি উচ্চস্বরে কথা বলে নাই, কিন্তু মনের ভয় কি আর এমনি এমনি দূর হয়? ধীরে ধীরে যত সময় গেছে বুঝলাম, ঝিনুকের শক্ত খোলসের ভেতরের অংশটা খুব নরম। ওই অংশে জমে থাকা মুক্তার একমাত্র অধিকারী হিসাবে যেদিন নিজেকে আবিষ্কার করেছি, সব আফসোস মুছে গেছে। সব কিছু সহজ হয়ে গেছে। আরও হেসে বলল, দাদা সাহেব তোমাকে অনেক ভালোবাসে, তাই না? তা তো বাসেই। তোমার দাদা সাহেবের জন্য 2 দিন বাপের বাড়ি থাকতে পারি নাই। মেহমানদের মতো সকালে গেছি, বিকালে চলে আসছি। আরোয়া চেয়ে দেখলো, কথাগুলো বলার সময় সালমার চোখে মুখে কেমন যেন দ্যুতি ছড়াচ্ছে। বরের ভালোবাসা যে নারী পায়, তার সৌন্দর্য অন্য সবকিছু ছাপিয়ে যায়। আরোয়া দূরের আকাশের দিকে চেয়ে মুচকি হাসলো। এই সৌভাগ্য তার নেই হয়তো। পৃথিবীতে সবাই সুখী হয় না। কাজ শেষ করে বিছানায় শুতে এসে জাওয়াত দেখে আরোয়া বসে ওর দিকেই চেয়ে আছে, যেন বিছানায় আসার অপেক্ষাই করছিল এতক্ষণ। জাওয়াত নিজের বালিশটা ঠিক করে শুয়ে পড়তেই আরোয়া বলল, আপনার এই নাটক কতদিন চলবে বলে কন্ট্রাক্ট করেছেন? মানে? মানে যার জন্য এই কাঁটাতার ছেটে রেখেছেন, সেটা কতদিন সময় দিল? কার কথা বলছো? রাত বিরাতে মাথা গেছে নাকি? আরোয়া সিরিয়াস গলায় বলল, আপনার প্রেয়সীর জন্য তো এই বিয়ে মানতে অসুবিধা হচ্ছে, তাই না? তো সে আপনাকে এই বিয়ে ভাঙতে কতদিন সময় দিল? ও, এই ব্যাপার। খবরদার কোল্ড ওয়ার খেলতে আসবে না, ওকে? আমি টায়ার্ড এই সবে। আমার মনে হচ্ছে এখন একটা বিহিত করা উচিত। বিয়ের প্রায় 20 দিন হয়ে গেছে। এবার অন্তত খোলসা করুন। আমি জানতে চাই, আমাকে কেন আপনি মানতে নারাজ? পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়ে করেছেন বুঝেছি, কিন্তু এখন বিয়ের পর ডিভোর্স দিলে কি পরিমাণ মানবে? যদি এখন মানে, তবে না বলার সময় মানলো না কেন? আমার জীবনটা অযথা প্রশ্নবিদ্ধ করার দরকার কি ছিল? আমার নামের আগে ডিভোর্সি খেতাব লাগানোর চেয়ে বিয়েটা না করা কি ভালো ছিল না? আপনি যখন এটা মানবেনই না বলে মনস্থির করেছিলেন, তবে আমাকে এই সম্পর্কে জড়ালেন কেন? জাওয়াদ আরওয়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। 2 হাতে নিজের মুখটা মুছে চুলগুলো ঠেলে পেছনে দিল। মাথা নিচু করে নীরব রইল বেশ অনেকটা সময়। আরওয়া ভাবলো, এখন বুঝি জাওয়াদ সবটা ক্লিয়ার করবে। কিন্তু না, তাকে নিরাশ করে দিয়ে জাওয়াদ বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সকালে ক্লাস আছে না? আরওয়ার ভীষণ মেজাজ খারাপ হয়ে গেল। সে হাতের কাছে থাকা কাঁচের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। সেই ভাঙা কাচের দিকে এগিয়ে গিয়ে হেসে বলল, আমি আমার লাইফে অ্যাডভেঞ্চার চেয়েছিলাম, তাই বলে আল্লাহ সেটা এইভাবে পূরণ করবে এটা আমি সত্যি ভাবিনি। আসলে কোনো কিছু ভাবা ঠিক না। কখন কোন মনোবাসনা পূরণ হয়ে যায় বলা যায় না। লাইফ গুড বি গো হেড
উইদাউট থিঙ্কিং এনিথিং। আর এটা হবে আমার ভাবনার বাইরের একটা কাজ। বলেই আরোয়া কাচের এক টুকরো হাতে নিয়ে এলোপাতাড়ি আঁচড় করতে লাগলো নিজের হাতে। যন্ত্রণায় তার চোখটা থেকে পানি পড়ছে, তবুও রাগ পড়ছে না। জাওয়াদ দ্রুত ওর কাছে গিয়ে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আরোয়া ওর কাছে ঘেঁষতে দিল না। ওর হাত থেকে টপটপ করে রক্ত ঝরছে দেখে জাওয়াদ আর দেরি করলো না। দুই হাতে ওকে আগলে নিয়ে কাচের টুকরাটা ফেলে দিল। আরোয়া ওর বুকের মাঝেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আরোয়ার যখন জ্ঞান ফেরে, রাত প্রায় 3:30। হাতে ব্যান্ডেজ করা হলেও ভীষণ জ্বালা পোড়া করছে। কাচের আঁচড় কি ভীষণ জ্বালাময়ী, যারা ভুগেছে তারা ছাড়া আর কেউ বুঝবে না। আরোয়া চারিদিকে চেয়ে বোঝার চেষ্টা করলো জাওয়াদ কোথায়। বেলকুনিতে জাওয়াদের ছায়া দেখে বালিশে মাথা রেখে সিদ্ধান্ত নিল কাল সকালে সে চলে যাবে। যার টাকার নয় তার পেছনে সময় নষ্ট করে আর লাভ নেই। যার বাড়ি, যার বিছানা, সে আরাম করেই তা ভোগ করুক না। সে কেন এসবের মাঝে অবান্তর হয়ে থাকবে? একটা মেয়ে অনেক আশা ভরসা নিয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে আসে। অচেনা অজানা পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে মেয়েদের অনেক কষ্ট হয়। তবে যদি জীবন সঙ্গী সাপোর্টিভ হয়, অন্য সব প্রতিকূলতা কাটিয়ে মেয়েটা খুব সহজেই টিকে যায় এবং নতুন পরিবারের বিশেষ সদস্য হয়ে ওঠে। এই বিয়েতে জাওয়াদের মত না থাকলেও আরোয়ার পূর্ণ মত ছিল। চঞ্চল প্রকৃতির মানুষরা চুপচাপ মানুষের প্রতি বরাবরই আকর্ষণ বোধ করে। বিয়ের আগে যে দুইবার তাদের দেখা হয়েছিল, জাওয়াদ তার সাথে সৌজন্যমূলক আচরণ করেছে। তখন তাকে দেখে আর যাই হোক এটা মনে হয়নি বিয়েটা তার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। যদিও একটাবার সে আরোহাকে বলতো, তবে আরোয়া কখনোই এই বিয়ে হতে দিত না। ওর পরিবারে ওর মতের বিরুদ্ধে যাবে এমন কেউ নেই। এখনো যদি সে গিয়ে বলে এই বিয়ে সে রাখবে না, ওনারা তাকে সাপোর্ট করবেন, এতটুকু ভরসা তার আছে। কিন্তু ব্যথাটা যে ভিন্ন জায়গায়। আরও আর দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ও মুখে যতটাই ঝগড়া করুক বা জাওয়াদকে বিরক্ত করুক না কেন, জাওয়াদের প্রতি ওর দুর্বলতা অনেক। শান্ত শিষ্ট সুদর্শন পুরুষ জাওয়াদ, সে যখন ল্যাপটপে কাজে মগ্ন থাকে বা নীরবে এক কোণে বসে বই পড়ে, আরও আর শান্তি লাগে না। এই দুটো বস্তুকে আরোয়া খুব হিংসে করে। জাওয়াদ যে গভীর মনোযোগে বই আর ল্যাপটপ ওদের নিয়ে মত্ত থাকে, আরোয়াতে তেমন মত্ত থাকে না কেন? মানুষের আবেগের তাড়নায় কত কি করে। নারী পুরুষের মাঝে যে চুম্বক আছে, আকর্ষণ আছে, তার প্রভাব কি নেই ওর মধ্যে? কোনো পুরুষের পক্ষে কি সম্ভব এমন তরুণী স্ত্রীকে উপেক্ষা করে দিনের পর দিন কাটানো? এত নির্লিপ্ততা কখন আসে মানুষের? হয় তার জীবনে অন্য নারী আছে, হোক সেটা পাস্ট কিংবা প্রেজেন্ট, অথবা সে অক্ষম। আরও আর ভেতরটা ভারী হয়ে আসে। বারবার এরা জিজ্ঞাসা করতে মন চায়, আমায় কেন ভালোবাসতে পারছেন না? এই বিয়েটা একটা সুযোগ দেওয়া কি খুব কঠিন হতো আপনার জন্য? আপনি একবার সুযোগ দিয়ে দেখুন। আমি আপনাকে অভিযোগ করার স্কোপ দিব না। আমি তো বিয়ে করে এসেছি বিয়ে নামক পরীক্ষাটায় ফুল মার্কসে পাশ করতে। আমি তো সাপে নেউলে খেলা খেলতে আসিনি। কিন্তু এইসব আবেগ দেখিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করতে ইচ্ছে করে না তার। জাওয়াদ রুমে ফিরে আরোয়ার দিকে তাকালো। আরোয়া তাকে ঢুকতে দেখেই চোখটা বন্ধ করে ঘুমের ভান ধরেছে। জাওয়াদ আলতোভাবে ওর ব্যান্ডেজের ওপরে হাত রাখলো। আরোয়া বালিশে চেপে কাঁদছিল বলে হাতটা বালিশের নিচেই ছিল। জাওয়াদ বালিশটা সরিয়ে হাতটা মেলে দিল। ওর স্পর্শে আরোয়ার কষ্ট যেন আরো বাড়ল। কান্না সব যেন দলা পাকিয়ে সজোরে বেরিয়ে আসতে চাইছে। আরোয়া নিজেকে সামলানোর কঠিন চেষ্টা করছে। না, কান্না করা যাবে না। কান্নাকাটি করে দয়া ভিক্ষা সে চায় না। জাওয়াদ ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এই কয়দিনে অনেক পাপ জমা করেছি। আমার আরো শক্ত হওয়া উচিত ছিল। নিজের মতামত রাখার মতো স্ট্রং হওয়া উচিত ছিল। আমার দুর্বলতার দায়ভার তোমার উপরে বার্তায় না। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য বেস্ট কাউকে আনবো। সে সবটা জেনে তোমাকে অনায়াসেই মেনে নিবে। এই বিয়ের কোনো খারাপ প্রভাব তোমার জীবনে পড়বে না। আরোয়া চোখ মেলে চাইলো জাওয়াদের দিকে। জাওয়াদ অপ্রস্তুত ভঙ্গিতে ওর হাতটা ছেড়ে বলল, পেইন কিলার খেয়ে নিবে একটা? অনেক ব্যথা করছে না? আরোয়া হেসে বলল, না, একটু ব্যথা করছে না, আরাম লাগছে।
জাওয়াদ ড্রয়ার থেকে পেইন কিলারটা বের করে বলল, এটা খেয়ে ঘুমাও, ভালো লাগবে। আমি কাল সকালে চলে যাব। আপনি কষ্ট করে রফিক চাচাকে বলবেন আমাকে যেন দিয়ে আসেন। জাওয়াদ প্রত্যুত্তরে না করে হলুদ মেশানো দুধের গ্লাসটা এগিয়ে দিল। আপনাকে কষ্ট করে কেয়ার দেখাতে হবে না, আমি ঠিক আছি। জেদ করো না, যা বলছি চুপচাপ তাই করো। আরও এবার কেঁদেই ফেললো, কাঁদতে কাঁদতে বলল, পেয়েছেন কি আপনি? আপনি যা বলবেন তাই হবে? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। জেদের বসে হাতটা কেটে কোনো মহৎ কাজ করেননি আপনি। তোমার ইচ্ছার ডেমো দেখা হয়ে গেছে আমার। এটার ওপরে আপাতত ভরসা করতে পারছি না। আপনি মানুষ না, আপনি পাথর। আপনার মন বলতে কিছুই নেই। আরোয়া, তোমার মন এখন বিক্ষিপ্ত হয়ে আছে, শান্ত হও, তারপর এই বিষয়ে আমরা কথা বলবো। আর কোনো কথাবার্তার প্রয়োজন তো দেখছি না আমি। আমি সকালে চলে যাব, আর এটাই ফাইনাল। বেশ, চলে যেতে চাইছো যখন যাবে। এখন যা বলছি তাই করো। আরোয়া উঠে দেখলো জাওয়াদ ইতিমধ্যে রুমটা ক্লিন করে ফেলেছে। সে নিজের বালিশটা সরিয়ে বলল, আপনাকে অনেক জ্বালিয়েছি, আমাকে ক্ষমা করবেন। আপনার বিছানায় আপনি শান্তি করে ঘুমান। আর শুনুন, আপনার প্রেমিকা যদি এই বিয়ের কারণে কোনো সন্দেহ বা অশান্তি করে আমাকে বলবেন, আমি তার সন্দেহ দূর করে দিব। জাওয়াদ ওর বোকা বোকা কথা শুনে মনে মনে হাসলো। কি বলে ও এইসব? আরোয়া ফ্লোরে শুয়ে পড়ল। আর তো কয়েকটা ঘন্টা, তারপর সব ঠিকঠাক হয়ে যাবে। এই ঘরটাতে জাওয়াদের কাঙ্ক্ষিত নারী আসবে। ওরা সুখে শান্তিতে বসবাস করবে। আরোয়ার কথা কারোরই মনে থাকবে না। এসব ভাবতে গিয়েও আরোয়ার কান্না বাড়ছে। উফ, আজকে সব আবেগ যেন উথলে উঠছে কেন, অসহ্যকর। জাওয়াদ খুব মনোযোগ দিয়ে আরোয়ার কান্না দেখছে। মেয়েরা কত অদ্ভুত হতে পারে। নিজের মন গড়া গল্পে নিজেই কেঁদে কেটে বুক ভাসায়, স্ট্রেঞ্জ। পরের দিন সকালে আরোয়া চলে যাবে কিনা বিছানায় ছেড়ে ওঠার শক্তিও পেল না। তীব্র জ্বরে কুপোকাত হয়ে বিছানায় শুয়ে পড়ল সে। নাহিয়ান ওকে দেখে বলল, হাত কাটার ইচ্ছে হয়েছে যখন ভালো কিছু করতে, কাজ নিয়ে গেলে কেন? ইনফেকশন হলে খবর আছে। রাগ দেখানোর ফর্মুলা পাপিয়ার থেকে শিখবে। ও তোমাকে ভালো মতো শিখিয়ে দেবে কিভাবে নিজের ক্ষতি না করে সবাইকে নাকানি চুবানি খাইয়ে রাগ মেটানো যায়। রোকেয়া বেগম ওর কান মলে বলল, তোর সবসময় বাজে কথা। কি দেখলি? অবস্থা কি বেশি খারাপ কি? মেজো আম্মু, আমার কান না মলে তোমার ছেলের কান মলা দাও, সাথে দুটো চড়ও দিও। এই হাবলা রুমে থাকতেও এমন ঘটনা কিভাবে ঘটলো? আরোয়া ধীর গলায় বলল, ওনার কোনো দোষ নেই ভাইয়া, আমার মেজাজই খারাপ হয়ে গিয়েছিল, তাই এমন করেছি। নাহিয়ান মুচকি হাসলো। বের হবার সময় জাওয়াদের ঘাড় ধরে টেনে নিয়ে বলল, তোর সমস্যা কি খুলে বলতো আমাকে। আমার আবার কি সমস্যা? তোর কি ধারণা আমরা সবাই ফিডার খাই নাকি অন্ধ? আমি সেসব ভাবতে যাব কেন? তাই তো ভাবছিস বোধ হয়। তোদের কার্যকলাপ কারোর চোখে পড়ছে না ভাবছিস? দেখ জাওয়াদ, বিয়েটা ছেলে খেলা নয়। আরও এখন তোর দায়িত্ব। তুই এটা অস্বীকার করতে পারিস না। ওর ড্রেসিং তো তুই করেছিলি, দেখেছিস কতটা জখম হয়েছে। একটা মানুষ সজ্ঞানে নিজেকে এতটা কষ্ট দিতে পারে? তুই বল। হুট করে ও এমন করবে আমি আসলে কল্পনাও করিনি। ও অনেক অন্য রকম। আমার সাথে যা যায় না তাই আসলে ও কখন কিভাবে রিয়াক্ট করে বসে আমি নিজেও বুঝতে পারি না। তুই ওকে বোঝার চেষ্টা করছিস? ও কি চায়, কেন এমন করে, অনুসন্ধান করেছিস কখনো? আমার তো মনে হয় তুই ওকে বাধ্যই করেছিস এইসব স্টেপ নিতে। আমি? হ্যাঁ তুই। তোদের বিয়ের 1 মাসও পেরোলো না, অথচ তোর হাবভাব সেই আগের মতোই, নির্লিপ্ত নীরস। সদ্য বিবাহিত দম্পতি এমন হয়? একটা দিন তোদেরকে আমরা একসাথে হাসতে দেখলাম না, কোথাও বেড়াতে যেতে দেখলাম না। আমি তোদের চিটাগাং যাওয়াটা কনফার্ম করলাম, আর তুই সেটা ক্যান্সেলও করে দিলি। এসব লক্ষণ দেখলে আমি কেন, যে কেউই বলে দিতে পারবে আরোয়া কেন এত ডিপ্রেসড হয়ে আছে। জাওয়াদের নীরবতা দেখে নাহিয়ান বলল, তুই কি এখনো মেয়েদেরকে ঘৃণা করিস? বিয়ের প্রতি বিদ্বেষ তোর এখনো আছে? জাওয়াদ আকাশের দিকে চেয়ে বলল, জোর করে বিয়ে করালেই মনোভাব পাল্টে যায় না, বরং ঘৃণার মাত্রাটা আরো বাড়তে থাকে। এটা জোবায়ের সাহেবকে বোঝাবেন। তুই ভুল ভাবনায় পড়ে আছিস ভাই। ব্যতিক্রম উদাহরণ হতে পারে না। কিছু বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের চিন্তা চেতনাকে প্রভাবিত করা মোটেও উচিত নয়। সবাই এক হয় না, এটা তোকে মানতে হবে। ভিন্ন কোথায়?
বিয়ে মানেই একটা জাহান্নাম। সেই জাহান্নামে পুরুষরা কেবল পুড়ে দগ্ধ হয়, ছাই হয়। এখানের মেয়েরা খুব ডেঞ্জারাস হয়। ওদের কার্যকলাপে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমি এই জন্যই বিয়েটা করতে চাইনি। বেশ তো ছিলাম একা, কেন অযথা আমায় বিয়ে শাদী দিয়ে মাতালো সবাই? আসল সুখের খোঁজ পাসনি বলে তোর মাথা থেকে এইসব সরছে না। তুই যাদের দেখে এইসব নেতিবাচক মনোভাব পোষা শুরু করেছিস, তারা কিন্তু দিন শেষে একে অপরের সান্নিধ্য সুখ খুঁজে পায়। দূর থেকে সুখী মনে হলেও মানুষটা যেমন সুখী নাও হতে পারে, তেমনি দূর থেকে দেখতে দুঃখী হলেও অতটাও দুঃখ তাদের নাও থাকতে পারে। মোদ্দা কথা হলো, কোনো কিছুই বাহ্যিকভাবে বিচার করা ঠিক না। সংসার করতে গেলে অনেক কিছুই ঘটে। কেউ ঘটা করে সুখের গল্প করে, তো কেউ দুঃখের। অন্যের বলা গল্প শুনে বিদ্বেষ পোষণ করা কোনো সমাধান নয়। সবার গল্পও এক নয়। আমি বলবো, তুই এসব বাদ দিয়ে মন দিয়ে সংসার কর, সব ঠিক হয়ে যাবে। তারপরও মনস্থির না হলে ফ্যামিলি কাউন্সিলিং কর, সাইক্রেটিস্ট দেখা। যাওয়ার দীর্ঘশ্বাস ছেড়ে ঘাড় নাড়ালো। জোবায়ের সাহেব ব্যবসায়িক কাজে কিছুদিনের জন্য নারায়ণগঞ্জ গেছেন, তাই আরোয়া বিষয়টা বাড়ির সদস্যদের মধ্যে এক প্রকার চাপাই রয়ে যায়। জাওয়াদের বাবা মা এবং দাদি বিষয়টা বেশ ভালোভাবেই উপলব্ধি করলেও অন্যদের কাছে ধোঁয়াশা রয়ে যায়। রোকেয়া শাশুড়ির সাথে এই বিষয়ে কথা বলতে গিয়েও বলেননি। কে জানে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। জহির রায়হান বেশ মন দিয়ে পেপার পড়ার ভান করে স্ত্রীর অস্থিরতা লক্ষ্য করছেন। রোকেয়া কিছুক্ষণ পায়চারি করে বলল, শুনছো, ফারাজের সঙ্গে তোমার একবার কথা বলা কি উচিত না? একটা সম্পর্কে যখন জড়িয়ে গেছে, এটা মেনে নিয়ে অগ্রসর হওয়াই তো বুদ্ধিমানের কাজ। কেন সে অযথা জটিলতার সৃষ্টি করছে? জহির সাহেব পেপারটা ভাঁজ করে টি টেবিলের উপরে রাখলেন। স্ত্রীর দিকে চেয়ে বললেন, রোকেয়া, ওর জীবনের সবচেয়ে কাছের মানুষ ওর ছোট মামা। তার বৈবাহিক জীবনের জটিলতা ও কতখানি বুঝেছে বা দেখেছে আমরা জানি না, তবে এতটুকু বোঝা যায় ওর মনে খুব নেতিবাচক প্রভাব পড়েছে। তার উপরে যত বুঝদার হলো, পারিপার্শ্বিক নানান টানা পড়ে নেই ওর মাথায়, সেটা একেবারে গেঁথে গেছে, মানে কঠিন কিছু গেঁথে গেছে। স্ত্রী নামক মানুষটাকে ও ভয় পায়, এই কথা তো সে বহুবার বলেছেও। আমি কি তখন ভেবেছি এটা এতটা সিরিয়াস কিছু হবে? মানুষের জীবনে কত কী তো হয়, কত ভয় ভীতি থাকে। সব কি সারা জীবনের জন্য থাকে নাকি? তাছাড়া বাবার মুখের উপরে কথা বলবে এমন দুঃসাহসও এই বাড়ির কারোর কি আছে? তুমি বলো একবার। সেটাই হচ্ছে আসল কথা। আমি বলি কি, তুমি একটু ওকে বোঝাও। বৌমার মনের ওপর দিয়ে কি বয়ে যাচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। জহির সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক বলেছ, ওর সঙ্গে আমরা অন্যায় করেছি। আমাদের আরো সচেতন হওয়া উচিত ছিল। দেখি আমি ওর সাথে কথা বলে। পাপিয়ার বান্ধবী হিয়া রাস্তার পাশে ভেলপুরি খেতে খেতে বলল, আমার কি মনে হয় জানিস, সামিয়া রিজভিকে জাস্ট ইউজ করছে। ওইসব ভালো সালো বাসে না। ওইসব তুই আমি ভালো বলে লাভ নেই। রিজভি তো সামিয়া বলতে অজ্ঞান। ওই কেমনে মদন চিন্তা কর, এখনো তো নিজে কামাই করা শুরু করে নাই, অথচ 1000 টাকা খরচ করে গফ পালতেছে। সামিয়াও একখানা সিজ মাইরি, কেমন নাকে দড়ি দিয়ে ঝুলাচ্ছে ছেলেটাকে, কেমন করে ঘোরাচ্ছে। আমরাই কিছু করতে পারলাম না। এমন একটা বক্স জোটাইতে পারলে যে কি হইতো, সেমিস্টারের ফি জোগাড় করতে টিউশনি করা লাগতো না রে। তা যা বলছস। আচ্ছা চল ক্লাসে যাই, এখন আবার অন্যের সংসারের কাহিনী শোনা লাগবে। হে হে, নিজের সংসার নাই তো তো কি হয়েছে, পরের সংসারের ইংলিশ ভার্সন পড়তে পড়তে জীবনটা শেষ করতেছি। ভেলপুরির বিলটা দিয়ে ক্লাসে বসতেই রিজভি বলল, পাপিতা, কই ছিলি রে তুই? তোরে আমি কত জায়গায় খুঁজেছি। যেখানেই ছিলাম, তোর কাজ কি তাই বল। আরে, আমি তোকে খালি কাজেই খুঁজি নাকি? তোর প্রতি আমার একটা কনসার্ন আছে না? বাচ্চা মেয়ে, পরে হারাই টারাই যাস যদি, তাই চোখে চোখে রাখি আর কি। ও, কত ভালো পোলা। বেবি সিটার খুললেই তো পারস, বাচ্চাদের কেয়ারটেকার হবি। তুই না ভালোই বোঝস না, এই জন্যই বলে মেয়ে মানুষের ভালো করতে নাই। তোর ভালো দৌড় কতখানি আমার তা জানা আছে। এখন হুদাই পেঁচাল পারিস না, বল। তুই সেদিনের জন্য এখনো রেগে আছিস? পকেট ফাঁকা কইরা জিগাইতে আসছস রাগ করে আসি কি না? এটা কোনো কথা? সি পাপিতা,
তোর এত সংকীর্ণ মন, সামান্য কয়টা টাকার জন্য বন্ধুত্ব নিলামে তুললি? তোর থেকে এটা আশা করিনি। আমার খালাম্মা ঠিকই বলে, বড়লোকের আত্মা থাকে না। পাপিয়া এবার ভেঙচি কেটে বলল, সব আত্মা তোদের কাছে রে, তাই তোদের কাছে রাখ, তাই তো? তুই কি ইনডাইরেক্টলি আমারে গরিব বুঝাইলি? সমাজদারও কে লিহে ইশরাহি কাফি হতা হয়। তোর মতো হবার চেয়ে আত্মাওয়ালা গরিব হওয়াই শ্রেয়। তোর জায়গায় আমি হলে ওই টাকায় গানায় রাখতাম, বুঝলি? ফকিরকে দান করেছি ভেবে তুষ্ট হয়ে যেতাম। শোন, তোরে দেওয়ার চেয়ে ফকিরকে দেওয়া 1000 গুণ ভালো। সে অন্তত খেয়ে পরে দোয়া করবে, কিন্তু তুই তো অকৃতজ্ঞ। রিজভি মিথ্যা রাগের ভান ধরে নিজের পকেটে হাত দিল, ওয়ালেটটা বের করে বলল, এই মানি ব্যাগে যত টাকা আছে সব দিয়ে হলেও আমি তোর ঋণ শোধ করব। হিয়া সো মেরে ওর মানি ব্যাগটা নিয়ে চেক করে বলল, ওরে বাবা, সামিয়া ম্যাডামের ছবি রাখা দেখি। এটা তো সামান্য, আমার বুকে পুরো ক্যানভাসটাই তো ওর ছবি আঁকা। শেক্সপিয়ারের উত্তরসূরি। উত্তরসূরি আর হতে পারলাম কই? সে জনাব তো 18 বছর আগেই বিয়ে করে সন্তানের বাপ হইছে, আর আমি 24 বছরের খোকা। বাবু, লাল চশমা কিনে দেব? বাবু ডাকবি না, ঢং। পাপিয়া বলল, আরে বোঝোস না বাবু কে ডাকে? তুই ডাকলে মাইন্ড করবে না। এই জন্যই তোরে এত ভালোবাসি, কত বুঝদার তুই। হ্যাঁ স্যাহ। আরোয়া জ্বরের প্রকোপে প্রলাপ বকতে শুরু করেছে। ওর শব্দ শুনে জাওয়াদের ঘুম ভেঙে গেল। কোনো মতে চোখটা কষলে বেড সাইডের ল্যাম্পটা অন করতেই দেখে আরোয়ার ঘুমের মধ্যেই বকবক করছে। আরোয়া, কি হয়েছে? বেশি খারাপ লাগছে আপনার? আরোয়া মাথা নেড়ে বলল, আম্মু কোথায়? আম্মুকে ডাকো, আমার ভালো লাগছে না, আমি আম্মুর কাছে যাব। জাওয়াদ ওর কপালে হাত দিয়ে দেখলো জ্বর বেশ ভালোই এসেছে। ঘড়ির কাঁটা 2টার ঘরে। জাওয়াদ খুব যত্ন করে পানিতে কাপড় ভিজিয়ে আরোয়ার কপালে জলপট্টি দিচ্ছে। ঘুমে তার চোখ জ্বালা করলেও চুপচাপ জলপট্টি দিচ্ছে। হঠাৎ আরোয়া ওর হাতটা ধরে বলল, মায়া বাড়াচ্ছেন কেন? এটা না করলেও চলবে। চুপ করে ঘুমানোর চেষ্টা করো। আমি আপনার মতো চুপচাপ থাকতে পারি না। ছাড়ুন, আপনাকে আর করতে হবে না, আমি নিজেই করব। আরোয়া, সবসময় তেড়ামি করতে হবে আপনাকে? অসুস্থ তুমি। আমি তেড়ামি করি না, আপনি আমাকে তেড়ামি করতে বাধ্য করেন, নয়তো আমি গুড গার্ল। তাই নাকি? আব্বু বলে আমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। আর কি বলে শুনি? অনেক কিছুই বলে। ও, কিছু খাবে? পানি খাবো। জাওয়াদ পানি এগিয়ে দিয়ে বলল, তুমি খুব রাগী তাই না? এরকম হাত কাটার রেকর্ড কি আরো আগে আছে? পানি খেয়ে আরোয়া বলল, হাত কাটার দরকারই পড়েনি। এবার দরকার পড়েছিল? না, তবে মাথা গরম হয়ে গিয়েছিল। আচ্ছা শুনুন। বলো। আপনার গপ কি খুব সুন্দরী? হলে কি হবে? আমার চেয়ে বেশি সুন্দর? কি জানি, তাও ঠিক আপনার জানার কথা না। আপনি তো আমাকে ঠিকঠাকই দেখেন না, তুলনা করবেনই বা কিভাবে? তুমি কি চাইছো, তুলনা করি? জানি না, বাদ দিন। আচ্ছা, সুস্থ হবার পর আরোয়ার চলে যাওয়ার কথা তুলবে এমনটাই ধারণা ছিল জাওয়াদের, কিন্তু আরোয়ার তার ধারণা ভুল প্রমাণিত করে মনের সুখে আগের মতোই থাকতে শুরু করলো। মেয়েটার মনে কি চলছে কে জানে। আরোয়া গুনগুন করে গান গাইতে গাইতে ভার্সিটির জন্য তৈরি হচ্ছে। জাওয়াদ আর চোখে তার কার্যকলাপ দেখছে। হঠাৎ আরোয়া ওর সামনে এসে বলল, দেখার হলে সরাসরি দেখুন, এমন চোরের মতো আর চোখে দেখছেন কেন? কথাটা শুনে জাওয়াদ হকচকিয়ে বলল, চোররা আর চোখে দেখে? তোমাকে কে বলেছে এটা? বলতে হবে কেন, এমনিতেই জানি আমি। ভুল কথা, গোয়েন্দা বা পুলিশরাও আর চোখে দেখে। সে যাই হোক, আমাকে দেখার জন্য গোয়েন্দা, পুলিশ বা চোর হতে ইচ্ছে হচ্ছে কেন? আমি জানি আমি সুন্দর, তাই বলে এমন করবেন? তুমি সুন্দরী, এটা তোমাকে কে বলেছে? যেই বলতেছে তাতে আপনার কি? তাকে বলে দিও যে তার চোখের ডাক্তার দেখায় যেন। কেন, আমার রূপের আগুনে তার চোখের পাওয়ার কি কমে গেছে মনে হচ্ছে? মাই গড, এত কনফিডেন্স! ইয়েস, ভালো। আরও হাতের ঘড়িটা পড়তে পড়তে বলল, শুনুন, আজকে আপনাকে নিতে আসতে হবে না, আমার ফ্রেন্ড আমাকে ড্রপ করে দিয়ে যাবে। আচ্ছা, দেখুন তো সব পারফেক্ট আছে কিনা। জাওয়াদ ওর দিকে তাকিয়ে বলল, ক্লাস করবে নাকি বিয়েতে যাবে? হঠাৎ এত সাজগোজ?
আজকে ক্লাস ব্যাংক করে বেড়াতে যাব। ও, আপনি কখনো ক্লাস বাদ দিয়ে বেড়াতে গিয়েছিলেন? না, আপনার থেকে এটাই আশা করেছি। যাই হোক, তাড়াতাড়ি চলুন, লেট হয়ে যাচ্ছে আমার। জাওয়াত গাড়ির চাবিটা নিয়ে বের হলো। গাড়িতে আরো আর অস্থিরতা দেখার মতো একেবারে। একটু পরপরই কল আসছে। ও বারবার আয়না দেখছে। হাবভাব দেখে মনে হচ্ছে ও বুঝি কোনো ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছে। জাওয়াত নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে জিজ্ঞাসা করতে পারছে না ঘটনাটা কি, আবার চুপচাপ হজমও করতে পারছে না। সে নীরবে ড্রাইভ করে যাচ্ছে। হঠাৎ আরোয়া বলল, এখানে এখানে গাড়ি থামান। জাওয়াত গাড়ি থামিয়ে আশেপাশে তাকালো। কই, কাউকে তো দেখা যাচ্ছে না। আরোয়া গাড়ি থেকে নেমে বলল, আপনি চলে যান, এখান থেকে আমি একা যেতে পারবো। ওরা কোথায় আছে বলো, আমি ড্রপ করে দিচ্ছি, সমস্যা নেই তো। না না, ঠিক আছে, আপনি চলে যান, আল্লাহ হাফেজ। বলেই আরোয়া রাস্তা পার হয়ে চলে গেল। জাওয়াত পেছন থেকে ওর দিকে তাকিয়ে রইল। নাহিয়ান চুপচাপ ডক্টর তারিনের চেম্বারে বসে আছে। তারিন রিপোর্টগুলো চেক করে বলল, ওর ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হওয়া উচিত। আর লেট করাটা ঠিক হবে না। অপারেশন করালেও তো এটা সম্পূর্ণ সলভ হবে না, তাই না? এটা অনেক ডায়াবেটিস আর থাইরয়েডের মতো। লাইফস্টাইল মেনটেন করলে কন্ট্রোলে থাকবে, তবে সম্পূর্ণভাবে ঠিক হবে সেই ভরসাটা আমি দিতে পারছি না। ওর বিআই তো পারফেক্ট আছে, না ওভারওয়েট আর না থিং। তারপরও এই জটিলতা কেন? তারিন সান্ত্বনা দিয়ে বলল, এত হতাশ হবার কিছুই নেই। অসুখ বিসুখ অনেক সময় বংশগতভাবেও হয়ে থাকে, এটাই কারোর হাত নেই। ঠিক বলছিস। আচ্ছা, আমি ওকে নিয়ে আসব। ওর অপারেশনের ব্যবস্থা কর। নাহিয়ান বের হয়ে নিজের চেম্বারে ঢুকে সাবার ছবির দিকে তাকালো। এত মায়াবী ওর মুখটা। যতই দেখে ততই যেন মায়া লাগে। আল্লাহ যেন সব মায়া ওর মুখে ঢেলে দিয়েছে। নাহিয়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। তাদের বিয়ের প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয়নি। সমস্যা কার, এটা খোলসা করে ও সাবাকে বলে না। ও চায় না সাবা সব শুনে কষ্ট পাক, তাই সবসময় চেষ্টা করে সাবাকে হাসি খুশি রাখতে, অন্য সবে ভুলিয়ে রাখতে। কিন্তু মেয়েটা আজকাল বাচ্চা নেওয়ার বায়না করে, কোনোভাবে না ভুলেই না যেন। নাহিয়ান মনে মনে ঠিক করতে থাকে কিভাবে সাবাকে কনভিন্স করা যায়। বাবা আসবো? এসো বৌমা, এসো। কি করছিলেন? তেমন কিছু না। কিছু বলবে? ভাবলাম আপনার সঙ্গে চা খেতে খেতে একটু গল্প করি। ও, এই ব্যাপার। আমার তো বেশ ভালোই হয়। আরোয়া টিপট থেকে কাপে চাটা ঢেলে জহির সাহেবের দিকে এগিয়ে দিল। জহির সাহেব চায়ে চুমুক দিয়ে বলেন, বাহ, দারুণ তো। তা পড়াশোনা কেমন চলছে তোমার? সব ঠিকঠাক তো? জি, ভালোই চলছে। বৌমা, তুমি সেদিন আমায় বলনি কেন তুমি বোটানিতে পড়েছ? আমি কিনা মায়ের কাছে মামাবাড়ি গল্প করছিলাম। আপনার গাছ নিয়ে যে চিন্তা ভাবনা আছে, তা তো আর বইয়ে পাবো না। ছোটবেলায় আম্মু বলতো, কখনো বলবে না জানো বা পারো। এতে অপর পাশের মানুষ তোমাকে আর বলতে চাইবে না। শিখতে চাইলে বেশি বেশি শুনতে হবে, বলার সুযোগ দিতে হবে। আমি সেটাই মেনটেন করার চেষ্টা করি সব সময়। খুব ভালো বলেছে তোমার আব্বু। যে বলে সে সব জানে বা পারে, তাকে আর কেউ শেখাতে চায় না। ভাবে সে তো পারেই, ওকে আর কিছু শেখানো লাগবে না। হুম, একদম। জাওয়াদ অফিস থেকে ফিরেই গেটের সিসিটিভি ফুটেজটা চেক করলো। আরোয়াকে ড্রপ করে দিয়ে তা জানার কৌতূহল দমিয়ে রাখা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। আরোয়াকে সরাসরি জিজ্ঞাসা করবে সেরকম সহজ সম্পর্কও তাদের নেই। তাছাড়া ও কি না কি ভাবে, তাই বহু ভেবে এটাই কাজে লেগেছে তার। কিন্তু সিসিটিভিতে দেখা গেল আরোয়া একাই গেটের ভিতরে প্রবেশ করছে। ওর আশেপাশে কোনো গাড়ির দেখার স্কোপ মিলল না। জাওয়াদ বিরক্ত হয়ে ওর পিএ শাম্যকে কল করে বলল, শাম্য, আমাদের গেটের সামনে বাইরে রাস্তার দিকে 1 কিলোমিটার অবধি সব দেখা যায়। ওকে ছাড়। জাওয়াত ফোন রেখে ল্যাপটপটা খোলা রেখে ফ্রেশ হতে চলে গেল। আরোয়া তখন মাত্রই ওর জন্য জুস নিয়ে রুমে এসেছিল। ল্যাপটপে নিজের ফুটেজটা দেখে ওর ঠোঁটের কোণে দুষ্টু মার্কা হাসি ফুটে উঠল। টেবিলের উপরে থাকা মোবাইলের টেক্সট এলো, স্যার, ক্যামেরা সেট করতে লোক পাঠিয়েছি, দ্রুত চলে যাবে। আরোয়া ভুরু কুঁচকে বলল, আবার কোথায় ক্যামেরা লাগাচ্ছে এই লোকটা? দরজায় আওয়াজ পেতেই ও দ্রুত টেবিলের সামনে থেকে সরে গেল। ভাব নিয়ে সবেই রুমে এসেছে। আপনার জন্য ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুস। থ্যাঙ্কস। তা কেমন ঘুরে বেড়ানো হলো আজকে? দারুণ বেরিয়েছি, অনেক মজা হয়েছে। ও,
কোথায় গিয়েছিলে? কেন বলবো? বললে সমস্যা হলে বলো না। সমস্যা কেন হবে? বলার কারণ জানলে বলবো কোথায় গিয়েছিলাম। এমনিতেই জিজ্ঞাসা করা যাবে না নাকি? এখানেও পারপাস লাগাবে? অবশ্যই যাবে। যদি সম্পর্কের হিসাব করি, তাহলে আমার নিঃশ্বাসের হিসাবও চাইলে আপনাকে দিব। আমি আমার হাজবেন্ডের কাছে কিছু লুকাবো না। নট এ সিঙ্গেল পিস অফ মাই মাইন্ড। বাব্বা, বাব্বা বলার কি আছে? আমার দুই আত্মা এক প্রাণ হতাম। সে কিছু লুকাবে, আমিও লুকাবো না। লোকের অনুকরণীয় আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকতাম। আচ্ছা, তো বলুন, কি হিসেব জানতে চাইছেন? কোনো কিছুর হিসেব না, এমনিতেই সৌজন্যমূলক। ওকে। আরোয়া ফুলদানিতে রাখা লাল গোলাপগুলো নেড়ে চেড়ে বলো, ভিনেগার মেশানো পানি ফুলদানিতে রাখলে ফুলগুলো কিছুদিন তাজা থাকবে, তাই না? হতে পারে, জানি না। আমি তো পারলে এগুলোকে সারা জীবনের জন্যই তাজা রেখে দিতাম। এই ফুলগুলো খুব স্পেশাল। আর আইডিয়াও আছে বলতে হয়। মমিকে রেখে দেওয়া যাবে একেবারে। এতক্ষণ বুদ্ধিটা আসেনি কেন বলেন তো? বলেই আরোয়া মমি তৈরির সরঞ্জাম আনতে গেল। জাওয়াদ ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, লাল গোলাপ তো রোজ কিনতে পাওয়া যায়। এটা মমি করে রাখার মতো দুর্লভ বস্তু তো নয়। হয়তো যে দিয়েছে সে সাধারণ নয় বলেই। আরোয়া এসে বলল, এই এই, আপনি ধরবেন না প্লিজ। কেন? আমি ধরলে কি এটা পচে যাবে নাকি? না, পুড়ে যাবে। মানে? বাংলা বোঝেন না? না, বুঝি না। সহজ ভাষায় বলো, কি বোঝাতে চাইছো? আমি ধরলে পুড়বে? কেন, আমি আগুন নাকি? আমি কিছু বলে মার খাবো নাকি? আরোয়া, আমি তোমাকে মেরেছি? এসব কি অপবাদ দিচ্ছ? মারেননি, তবে হাবভাব তো এমন, সুযোগ পেলে মেরে হাড়গোড় এক করে দিবেন, বোঝাই যায়। জাওয়াদ ওর কথায় বিমূঢ় হয়ে গেল। এই মেয়ে তো খুব জাদরেল। মিথ্যা নারী নির্যাতন কেসে ফাঁসাতে দ্বিতীয়বারও ভাববে না। জি, একদমই ঠিক ভেবেছেন। আমি নারী নির্যাতন কেসে ভালোই সাজাতে পারি। অসময়ে নাহিয়ানকে দেখে সাবা চিন্তিত গলায় বলল, এই, শরীর ঠিক আছে তোমার? হঠাৎ এই সময়? নাহিয়ান শান্ত হয়ে সাবাকে জড়িয়ে ধরে রাখলো। নাহিয়ান, কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো? হসপিটালে কি কোনো সমস্যা হয়েছে? এই, টেনশন হচ্ছে কিন্তু আমার, কিছু বলো তো। সাবা চুপচাপ ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নাহিয়ান সোজা হয়ে ওর মুখ আজলাই ভরে দিল। এই পৃথিবীতে বাবা মায়ের পরে যদি কেউ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তবে সেটা হচ্ছে তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা মনে প্রাণে বিশ্বাস করবা। আমার কাছে তোমার চেয়ে অন্য কিছুই মূল্যবান নয়। আমি জানি তো আমার বরের কাছে আমি যা কত দামি। আজ হঠাৎ এই কথা বলছো কেন? কি হয়েছে বলো তো? শোনো সাবা, আমি যে প্রফেশনে আছি, রোজ অনেক ঘটনা ফেস করা লাগে। আমাদের কাছে সুখী বা অসুস্থ কেউ আসে না। আল্লাহ কত রকম অসুখ দিয়েছেন, আবার চিকিৎসাও দিয়েছেন, তাই না? হ্যাঁ, অসুস্থতা কারোর দুর্বলতা নয়। মাথা থাকলে ব্যথা হবেই। হুম, তো এখন কি হয়েছে সেটাই আগে বলো। আমি কি তোমার বিষয়ে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারি? সেই অধিকার কি আমার আছে? সাবা হেসে বলো, কি সব যে বলো না তুমি। আমার সব কিছুতেই তোমার অধিকার আছে, এটা আবার বলা লাগে? তবে ভরসা রাখো আমার উপর। বলেই নাহিয়ান ওকে সঙ্গে করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। নাহিয়ানের মা কোহিনূর দোতলার বারান্দা থেকে ছেলে আর ছেলের বউকে যেতে দেখছেন, তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি ঝাপসা চোখে দু হাত তুলে বললেন, আল্লাহ, তুমি ওদের সাহায্য করো। আমার বৌমাকে সহি সালামতে এই বিপদ থেকে উদ্ধার করো। সালমা তার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না বড় বউ, সব ঠিক হবে। আরওয়ার মিডটার্ম চলে এসেছে, তাই সে রোজ ঘণ্টাখানেক পড়াশোনা করছে। জাওয়াদ কাজ শেষ করে সামনে তাকিয়ে দেখে আরওয়া পড়া টেবিলে বেঘোরে ঘুমাচ্ছে। আরওয়া, উঠে বিছানায় ঘুমাও, এরকম চেয়ারে বসে ঘুমাচ্ছ কেন? আরওয়া, ঘুমাচ্ছি না, বইয়ের থেকে পড়া নিচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে? হ্যাঁ, বইয়ের উপর মাথা রেখে ঘুমালে বইয়ের সব পড়া অভিশ্রবণ পদ্ধতিতে মাথায় ঢুকে যাবে। সিরিয়াসলি? ছোটবেলায় শাকা লাকা বুম বুম দেখেননি? ওইখানে একটা পর্ব এমন ছিল, ছেলেটা বইয়ে কান পাতলেই পুরো বই রিড করে ফেলে।
আমিও সেই পদ্ধতি অ্যাপ্লাই করছি। কাজ দেয়। দিবে না কেন? অবশ্যই দেয়। আরোয়া, তুমি কি সিরিয়াস নাকি মজা করছো? আমি রাতবিরেতে আপনার সঙ্গে মজা করব কেন? আপনি জানেন না আমাদের বিশ্বাস কতটা ডেঞ্জারাস হয়। আপনি যা বিশ্বাস করবেন তাই ঘটবে। চিকিৎসা ক্ষেত্রেও এই ফর্মুলা ইউজ করা হয়। পজিটিভ থিঙ্কিং এর পাওয়ার আছে জানি, তাই বলে বইয়ে মাথা রেখে ঘুমালে পড়া মুখস্থ হয়, এ তো পুরোই বাচ্চা টাইপ থিঙ্কিং। আপনাকে বিশ্বাস করতে বলল কে? এই মেয়ে, তোমার রেজাল্ট কেমন আসে? এইচএসসিতে সিজিপিএ কত ছিল? আপনি আমার বায়োডাটা দেখেননি? না দেখলেও সমস্যা নেই, আপনার ডেস্কে আছে হয়তো। দেখে নিন। জাওয়াদ ফাইলপত্র ঘেটে সত্যিই ওর বায়োডাটা বের করল। এই থিঙ্কিং নিয়ে এত ভালো রেজাল্ট করেছো কিভাবে? নাকি মেধাবী বলে অন্যকে বোকা বানাতে এমন মনগড়া গল্প বলো? আরোয়া দু হাত মেলে আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, কে বলে আপনি কম কথা বলেন? কত কোশ্চেন করেন আপনি? জাওয়াদ মুখ ভার করে বেকনিতে চলে গেল। আরোয়া গালে হাত দিয়ে ওর দিকে চেয়ে বলল, ওয়ে, আমার জামাইটা কত্ত কিউট। রাগ করলে ইচ্ছা করে গালটা টেনে দেই। হুহ। এই শুনুন। কি? একটু শুনে যান, জরুরি কথা আছে। বলো, শুনছি। আরে শুনুন না, না শুনলে চরম মিস। জাওয়াদ ওর কাছে এসে বলল, বলো। কানে কানে বলবো। কান পাতুন। এদিকে আসুন। শুনতে হবে না ধন্যবাদ। হোঘার তারা একটা। জাওয়াদ শুনেও না শোনার ভান ধরে বেলকনির দিকে অগ্রসর হল। আরোয়া উঠে ওর টি শার্ট খামচে ধরে বলল, আমার কথা না শুনে চলে যাওয়া আপনার সবচেয়ে খারাপ অভ্যাস। জাওয়াদ ওর হাত ছাড়িয়ে বলল, আর তোমার পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো খারাপ অভ্যাস। বেশ তো, খারাপে খারাপে কাটাকাটি। মানে? আপনি আসলেই বুঝেন না নাকি বুঝেও বুঝেন না? এই মোটা মাথা নিয়ে বিজনেস করেন কিভাবে? একটি বইয়ের প্রচ্ছদ দ্বারা বিচার করবেন না। তাহলে আমাকে বইটি পড়তে দিন। পড়ার পর বিচার করব। নিজের পাঠ্যবইয়ে আপাতত ফোকাস দাও। আহারে জীবন। নিজের বাচ্চাদের পড়ানোর বয়সে নিজে পড়তেছি, এটা কি কম নয়? 21 বছর বয়সে নিজের বাচ্চা পড়ায় কেউ। এটা আপনার কাছে কম মনে হচ্ছে? আমার গ্রামের এক বোন 13 বছরে পালিয়ে গেছিল বফের সাথে। এখন ওর 2টা ছেলে। বড়টার বয়স 6 বছর, ছোটটার 4 বছর। 20 বছরেই নিজের 2 বাচ্চাকে ও পড়ায়। আমার তো 21 অনেক বেশি। জাওয়াদ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, তো আরও আগে বিয়ে করলে না কেন? সবই কপাল, নয়তো এমন কাঁচা সবজি পাতে জুটে। কি বললে তুমি? আমি কাঁচা সবজি? না, আপনি কাঁচা সবজি হবেন কেন? আপনি তো পুরা আইসক্রিম। দেখলেই লোভ লাগে। তোমার মাথায় সমস্যা আছে, ঘুমাও তো। আরোয়া হালকা শীষ বাজিয়ে বলল, ওয়ে হয়ে কই তো রোকল। জাওয়াদ আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। এই মেয়ের ভাবভঙ্গি মোটেও সুবিধার না, কেমন ইবটিজারদের মতো চাহনি। না না, ইবটিজার না, ও তো রীতিমতো অ্যাডাম টিজার। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? চলো তোমার ক্যাম্পাস দেখব আজকে। এখানে দেখার কি আছে? তুমি কি চাইছো না আমি ভেতরে যাই? না, চাইছি না। কেন, রহস্য কি? আপনি এখন গেলে আমার সব ফ্রেন্ডরা আপনাকে ঘিরে ধরবে। অযথা হইচইয়ের দরকার নেই। তাছাড়া আপনার অফিসে লেট হবে। জাওয়াদ সানগ্লাসটা চোখে পড়ে বাঁকা হেসে বলল, নো ওয়ারিস। আমি সামলে নিব। আরোয়া ভ্রু কুঁচকে বলল, আপনি চাইছেনটা কি? আমার বন্ধু বান্ধব দেখে আপনার কাজ কি? জাওয়াদ হালকা নুইয়ে ওর কানের কাছে বলল, তুমি কি ভয় পাচ্ছ আরোয়া? তোমার সিক্রেট কিছু জেনে যাব ভাবছো?
হে হে হে, জোকস অফ দ্য ডে। শুনুন, আমি খোলা বইয়ের মতো যার ইচ্ছা সে পড়ে নিতে পারে। আমার এমন কোনো সিক্রেট নেই যা সামনে এলে বিব্রত বোধ করতে হবে। ওয়াহ, এত কনফিডেন্স! ইয়েস। যাদের বাইরে থেকে দেখতে খোলা বই মনে হয় তাদের সিক্রেট আরও বেশি থাকে। লোকে ভাবে আরে হে তো সব বলেই দেয়, এর আর গোপন কিছু নেই। কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। আরোয়া ওর চোখের দিকে কিতক্ষণ চেয়ে রইল। মৃদু হেসে বলল, বই পড়ে পড়ে ব্রেইনটা ভালোই শার্প করেছেন। মাশাআল্লাহ। বলো, নজর লাগবে। আসুন থুতু দেই, নজর না লাগুক। জাওয়াদ ভার্সিটির গেইটের দিকে এগোতেই আরোয়া তার পেছনে আসতে লাগল। কিছু দূর এগিয়ে জাওয়াদ থেমে গেল। আরোয়া ওর কাছাকাছি এসে বলল, কি ব্যাপার, থামলেন কেন? তুমি যেভাবে টর্টয়েজের মতো হাঁটছ, না দাঁড়িয়ে উপায় কি? আমার অত লম্বা লম্বা পা নেই যে 2 কদমে 1 কিলোমিটার এগিয়ে যাব। জাওয়াদ বিদ্রূপ করে বলল, তোমার জন্য রোলার শুজ কিনতে হবে দেখছি, নয়তো তাল মেলাতে পারবে না। আরোয়া গাল ফুলিয়ে বলল, দ্রুতগতি নিয়ে বড়াই করা ভালো না। ধীর গতির এবং অবিচলিত জাতি ধিক্কার জানাই। তোমার মুখটা যত চলে সেরকম পা চললে তো হতোই। যাই হোক, চলো এবার। জাওয়াদ মুখে তিক্ততা দেখালেও নিজের গতি কমিয়ে সে আরোয়ার পাশাপাশিই চলতে লাগল। আরোয়ার বেস্ট ফ্রেন্ড রুমাইসা ওকে দেখেই হাত নেড়ে ইশারা দিল। আরোয়া ওর দিকেই অগ্রসর হল। রুমাইসা জাওয়াদকে খেয়াল না করেই বলল, কি রে, আজ এত লেট করলি যে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে? ওহো, আজকাল রাত জাগা হচ্ছে বুঝি? তোর রোবটটা মানুষ হচ্ছে তাহলে? আরোয়া ওর বেনুনি টেনে পেছনে ইশারা করল। রুমাইসা ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করল, কি? আরোয়া পেছনে পয়েন্ট করল। রুমাইসা পেছনে দেখে জাওয়াদ দাঁড়িয়ে আছে। ও চিৎকার করে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। ওর চিৎকারে আরোয়া কানে হাত চেপে বলল, তোর গলা এমনিতেই 2 মাইল দূর থেকে শোনা যায়। এত জোরে চিল্লানোর কি দরকার ছিল? আরে খুশিতে চিল্লাই ফেলছি। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জামাই বলে কথা, একটু খুশি হমু না? জাওয়াদ ভদ্রতাসূচক হাসি দিয়ে বলল, এখানে ক্যান্টিন কোথায়, চলো সবাই বসি। তোমাদের অন্য ফ্রেন্ডদেরও ডাকো। আপনি একটু দাঁড়ান, আমি অন্যদের খবর দিচ্ছি। রুমাইসা চলে যেতেই আরোয়া বলল, আপনি কি এখন গ্রেট দুলাভাইয়ের মতো ওদের ট্রিট দেওয়ার প্ল্যান করছেন? করলে কি খুব অসুবিধা হবে? কেন করবেন? হেই, আপনি কি আমার প্রেমে পড়েছেন নাকি? আপনার লক্ষণ তো সুবিধার না। মোটেও তেমন নয়। অহেতুক ভাবনা রাখো তো। আরোয়া দুষ্টুমি মার্কা হাসি দিয়ে বলল, আসলে আপনার দোষ নাই, এমন সুন্দরী বউ থাকলে প্রেমে না পড়েও উপায় আছে। বলতে লজ্জা লাগলে থাক, বলতে হবে না। তুমি অবিশ্বাস্য। সামিয়া হ্যান্ড মিররে নিজের মেকআপ চেক করে বলল, কি বলবে বলেছিলে, এখন বলো। রিজভি ওর দিকে পূর্ণ দৃষ্টিতে এতক্ষণ চেয়েছিল। ওর কথায় নড়েচড়ে বলল, আসলে কিছু সমস্যা হয়ে গেছে, টাকাটা ম্যানেজ করতে পারি নাই। কিছু দিন পরে দিলে হবে না? সামিয়া ওর হাত মুঠোয় নিয়ে বলল, ওহ বাবু, এই সামান্য ব্যাপার নিয়ে এত আপসেট হয়েছিলে? তোমার চেহারা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, আসলে তুমি চেয়েছো, আমি দিতে পারছি না, তাই একটু আনিজি লাগছিল। টেনশনের কিছু নেই। তোমার ফোন থেকে সিম খুলে নাও তো। কেন? তোমার ফোনটা দিয়ে টাকা ম্যানেজ করব। তুমি যখন দিবে তখন ঋণ শোধ করে আবার ফেরত নিব। বন্ধক টাইপ আর কি। তোমার টাকাটা এত প্রয়োজন না হলে কি তোমায় বলতাম সোনা? রিজভি হাসল। হেসে বলল, তাহলে তোমার ফোনটা দিয়ে আরো বেশি টাকা ধার পাবে। আমারটার চেয়ে তোমারটা দামি বেশি।
এটা আমি কিভাবে দিব? তোমার গিফট করা কোনো কিছু কি আমি কাউকে দিতে পারি? তুমি জানো না তোমার প্রতিটা গিফট আমি কত যত্নে তুলে রাখি। রিজভি কাচের জানালা ভেদ করে দূরের ব্যস্ত রাস্তার দিকে চেয়ে রইল। পৃথিবীতে নানারকম অত্যাচার আছে, তবে সবচেয়ে বেজার হলো ভালোবাসার মানুষ থেকে পাওয়া অত্যাচার। না বলা যায়, না শোয়া যায়। কুহু আর পাপিয়া শপিং করতে এসেছে। শপিং মলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে পাপিয়া বলল, ধুরর, কিছুই পছন্দ হচ্ছে না তোর। ওর কত দোকান ঘুরব, তুই এত অধৈর্যশীল কেন? সবেই তো এলাম। ঘুরে ঘুরে যাচাই বাছাই করে কেনাকাটা না করলে লস খেতে হয়। তোর সবসময় এমন করা লাগে। সামান্য লিপস্টিকের শেড খুঁজতেই 2 ঘন্টা শেষ। লিপস্টিকের শেডকে সামান্য বলছিস? তুই জানিস এটা কত ইম্পর্টেন্ট। একটু 19-20 হলেই সাজটাই বরবাদ। তুই তোর পছন্দের ব্র্যান্ডের শেড কোড মনে রাখলেই পারিস। এত কষ্ট করে খোঁজা লাগে না। আইডিয়া ভালো, তবে আমার এত টাইম নাই লিখে লিখে লিস্ট করে ঘোরার। হ্যাঁ, তোর আজাইরা ঘুরতে সময় আছে, লিস্ট করতে সময় নাই। যত্ত সব। ইস, এত রাগ করিস কেন? তুই আমার বোন না? আমার সাথে ঘুরবি না তো কার সাথে ঘুরবি? ঢং তোর। আচ্ছা চল, তোকে বার্গার খাওয়াবো। তবুও রাগ করিস না। তুই আরো কয়েক ঘন্টা ঘুরবি তাই না? এজন্য বার্গার অফার করছিস? তুই আমায় কত বুঝিস। সো সুইট অফ ইউ। জীবন আমারে কতবার শিক্ষা দেয়। আমি তবুও কেন যে সব ভুলে আবার একই ভুল করি। ইয়া আল্লাহ। এই পাপিয়া, দেখ দেখ, এইটা রিজভি না? হ্যাঁ রিজভি তো। ওর সাথের মেয়েটাই সামিয়া। হুম। মেয়ের মেকআপ সেন্স ভালো, ফিনিশিং ভালোই দিয়েছে। তুই দূর থেকে ওর মেকআপ স্কিল বুঝে ফেললি, হ্যাটস অফ। চল গিয়ে কথা বলি। না রিজভি রে, চিনোস না? এখন আমাদেরকে দেখলে সব বিল আমাদের ঘাড়ে ফেলবে। যাহ, তুইও না কি বলস? ওর বাপের টাকার অভাব আছে নাকি? ও কেন এমন করবে? ওর বাপের টাকার অভাব নাই, তবে ওর আছে। হাত খরচা তো সব এই ডাইনির পেছনেই উড়ায়। মাস শেষ হবার আগেই ফকির হয়। আঙ্কেল ওজোস নির্দিষ্ট অ্যামাউন্টের উপর 1 টাকাও দেয় না। ওরা যদি একে অপরের জন্য পারফেক্ট হয় তবে টাকা পয়সা ম্যাটার করে না। গফের পেছনে টাকা উড়ানো খারাপ নাকি? তুই একটু বেশি ন্যারো মাইন্ডের। পাপিয়া মিল্কশেকের স্ট্র মুখে দিয়ে অন্যদিকে চেয়ে হাঁটতে লাগল। সে কি আসলেই বেশি ন্যারো মাইন্ডেড? আরোয়ার ঘুম থেকে উঠে বসতেই পাশে চেয়ে দেখে জাওয়াদ গভীর ঘুমে আচ্ছন্ন। সে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে বিড়বিড় করে বলল, জামাই এত সুন্দর হয়ে লাভ কি হলো বলুন তো? মন ভরে একটু দেখাও যায় না, ছোঁয়াও যায় না? এই নিষ্ঠুর লোকের চেহারা এত সুন্দর করে না বানালেও পারতে আল্লাহ। জাওয়াদের যখন ঘুম ভাঙ্গল সে চোখ মেলেই দেখে আরওয়া ওর মুখের উপর ঝুঁকে বসে আছে। ফোলা ফোলা চোখ দুটো পরম মুগ্ধতায় তার দিকে মনোনিবেশ করে আছে। জাওয়াদের এই প্রথম মনে হলো আরওয়া দেখতে খুব সুন্দর। ওর ফর্সা মুখটায় কোমলতা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘুমের প্রভাবেই কি এত মোহনীয় লাগছে, নাকি আসলেই সে দেখতে এমন? ঘুমন্ত মানুষের উপর কেউ এভাবে ঝুঁকে বসে থাকে? এত মনোযোগ দিয়ে কি দেখছ? আরওয়া হাই তুলে বলল, আমি মনোযোগ দিয়ে দেখছিলাম। কে বলল? আমি তো ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম আপনি আসলেই ওর মতো। কার মতো? কতগুলো বিড়াল আছে না, দেখতে অনেক সুন্দর, দেখলেই কেমন আদর আদর লাগে। ইচ্ছে করে কোলে তুলে কিছুক্ষণ কচলাই। কিন্তু ওদের ধরতে গেলেই রেগে যায়, খামচি দিতে চায়। যদিও আপনার মতো ধামরা লোককে আমার কোলে তোলার ইচ্ছে নেই। জাওয়াদ বিরক্ত স্বরে বলল, ভাষায় কি সব শব্দ ব্যবহার করো?
হুহ, আসছে আমার সভ্য ভাষাবিদ। তো তুমি আমার দিকে এমন চোখ বড় বড় করে তাকিয়ে এইটা ভাবছিলে? আজীব। দেখুন দেখুন, আমি একদম ঠিক ভেবেছি। আপনিও তাকানোতে রেগে যাচ্ছেন। ওদের দিকেও বেশিক্ষণ তাকালে ওরা রেগে যায়। একদম সেইম টু সেইম অ্যাটিটিউড। তুমি উদ্ভিদ নিয়ে গবেষণা করো নাকি প্রাণী নিয়ে? বিড়াল গবেষক আরওয়া। আসলে আমার কিউরিসিটি বেশি তো, তাই এবনর্মাল কিছু দেখলেই পর্যবেক্ষণ করতে আরম্ভ করি। এখন হোক সেটা উদ্ভিদ কিংবা জিদ্দি বিড়াল টাইপ মানুষ। তোমার যত সব আজগুবি চিন্তা ভাবনা। জাওয়াদ অফিসের জন্য তৈরি হবার সময় আরওয়া দুহাত পেছনে রেখে আবদারের স্বরে বলল, এই শুনুন, আজকে আমি আপনার টাই বেঁধে দেই। জাওয়াদ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, নো থ্যাঙ্কস, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। দিন না একটু বেঁধে দেই, প্লিজ প্লিজ প্লিজ। জাওয়াদ পেছনে ফিরে আরওয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, মতলবটা কি তোমার? আজ সকাল সকাল কি শুরু করেছ? আরওয়া ভাবুক গলায় বলল, আমি অনেক ভেবে দেখলাম আপনার থাকায় আমার বিশেষ কোনো লাভ হচ্ছে না। তাই ভাবছি টাইয়ের প্যাচে ফেলে আপনাকে উপরে পাঠিয়ে দিলেই ভালো হয়। আরওয়া যেভাবে মাথা ডান কাতে ফেলে হাতের ভঙ্গি করে দেখালো, মনে হচ্ছে সত্যিই ওর হাতের টাইয়ের মাঝে জাওয়াদের গলা ফাঁস খেয়ে ঝুলে আছে। জাওয়াদ সেটা কল্পনা করতেই খুক খুক করে কেসে উঠল। নিজেকে সামলে বলল, পাগল নাকি তুমি? আরওয়া ড্রেসিং টেবিল থেকে ইয়ার রিং নিয়ে কানে পড়তে পড়তে বলল, আপনার সাথে থেকে কেউ স্বাভাবিক থাকতে পারে। তাছাড়া আমার আগে থেকে স্ক্রু ঢিলা ছিল, এখন তো খুলে পড়ে গেছে বোধহয়। দ্রুত না খুঁজলে আর পাওয়াই যাবে না। হে হে হে। উফফ, তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। আপনার সময় নষ্ট হচ্ছে কই? রোমাঞ্চ করার সময় তো বেঁচে গেছে, ওটায় কাটাকাটি করে নিন। হিসেব করে দেখবেন সব ব্যালেন্সেই আছে। যাই হোক, আমার অনেক তাড়া আছে, আজকে একটু আর্লি বের হতে হবে। লেট করা যাবে না। বলেই লাজুক হাসি দিয়ে চলে গেল। জাওয়াদ ওর ভাবভঙ্গি কিছুই বুঝল না। এই মেয়ে ক্লাসে যাওয়ার কথা বলতেই এমন লাজুক হাসল কেন? কার জন্য এই লাজুকতা? কই, কাল তো তেমন কোনো ছেলেকে দেখলাম না। আহহ, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ফেলবে। নাহিয়ান রাউন্ড শেষ করে সাবার কেবিনে ঢুকল। মুচকি হেসে বলল, আয়হায়, আমার বউটাকে পেশেন্টের ড্রেসেও কি সুন্দর লাগে। মাশা আল্লাহ। সাবা ম্লান হেসে বলল, তোমার সবসময় বাড়িয়ে বলা লাগে। উহু, আমি এক রতিও বাড়িয়ে বলছি না। তাই? একদম তাই। এখন কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? ব্যথা করছে? সেলাইয়ে ব্যথা করছে একটু? কিছুদিন একটু কষ্ট করতে হবে, অপ্রয়োজনে নড়াচড়া করো না কেমন? আম্মু কি চলে গেছেন? না, মেজো আম্মু আসছিল খাবার নিয়ে। তার সঙ্গে ক্যান্টিনে আছেন। ওহ আচ্ছা নাহিয়ান, এবার কি আমরা বেবি নিতে পারবো? ও আসবে তো? নাহিয়ান ওর মাথায় হাত বুলিয়ে বলল, যদি আল্লাহ চায় সে আসবে। না আসলেও বুঝে নিবে এটা আমাদের পরীক্ষা। সাবা চোখের কার্নিশ গড়িয়ে জল পড়ল। কাপা গলায় বলল, বেশি শখের জিনিসের খুঁত বেশি থাকে। আমাকে তুমি বেশি ভালোবাসো তো, তাই আমার মাঝে অনেক সমস্যা। আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারলাম না। সাবা, এসব কি ধরনের কথা? বাচ্চা কি মানুষ বানায়? এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। সবাই এই নেয়ামত পায় না। হজরত ইব্রাহিম কিংবা হজরত জাকারিয়া উনারা জীবনের শেষ দিকে সন্তান লাভ করেছিলেন। আমাদের জীবন তো এখনো পড়েই আছে। ধৈর্য ধরো না। উনি চাইলে সব হবে। সাবা অপর পাশে ফিরে কাঁদতে লাগল। নাহিয়ান ওর বাহুর উপর মাথা রেখে স্নেহার্দ্র গলায় বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি সাবা।
তোমার দোষগুণ মিলেই তোমাকে ভালোবাসি। আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন এত কষ্ট পাচ্ছ পাখি? আমি আছি তো। রিজভি অনেকটা কাচুমাচু করে বলল, পাপিতা একটু এদিকে আসবি। পাপিয়া বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, যা বলার বলে ফেল, উঠতে পারবো না। তুই এমন রেগে রেগে কথা বলছিস কেন? আমি রেগে নেই। আসলে কেউ যখন দোষ করে তখন তার এমনি মনে হয় অপরজন রেগে আছে। রিজভি প্রফুল্ল স্বরে বলল, তার মানে তুই রেগে নেই? ওটা জাস্ট আমার মনের ভাবনা। যাক, বাঁচা গেল। পাপিয়া আগের হালেই বসে আছে। রিজভিকে সে নখদর্পণে চিনে। এর মতো বেহায়া পৃথিবীতে দ্বিতীয় আর একটাও নেই, থাকলেও পাপিয়া তাকে চিনে না, চিনতে চায়ও না। তার লাইফে এই একটা বেহায়াই যথেষ্ট বিরক্তির। রিজভি ওর জমিয়ে রাখা খোসা ছাড়ানো বাদাম মুঠোয় করে মুখে তুলে চিবুতে চিবুতে বলল, তুই আসলেই জোশ। তোর মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া আমার 7 কপালের ভাগ্য। আমি এতক্ষণ ধরে খোসা ছাড়াচ্ছি, একটা বাদামও খাইনি, আর তুই এক পলকে মুঠোয় করে গালে ভরলি। তোকে আমি কোটি টাকার একটা লেসেন দিলাম। জমিয়ে রাখার প্রবণতা মোটেই ভালো নয়। লাইফে যাই পাবি, হোক সেটা টাকা, ঘোরার সুযোগ কিংবা আনন্দ, তখনই সেটা লুফে নিবি। পরে করবি ভেবে তুলে রাখবি না। পৃথিবীতে একদল সম্পদের পাহাড় গড়ে যায় কিন্তু ভোগ করতে পারে না, এর আগেই দুনিয়া ছেড়ে চলে যায়। আরেক দল উত্তরাধিকার সূত্রে সেই সম্পদ ভোগ করে মজা নেয়। কি বুঝলি? পাপিয়া ওর দিকে চেয়ে বলল, ভালো বলছেন ভাই, আপনি তো মহান বুদ্ধিজীবী। ক্ল্যাপ হবে। আই কাও আই কাও। যাক, তোকে এত বড় শিক্ষা দিলাম, এখন ফিদে। আমি তো তোকে বলি নাই শিক্ষা দিতে। তাছাড়া এতগুলো বাদাম যে সাবার করলি, এইটা কম। অকৃতজ্ঞ নারী। আমি উদারমনা বলে তোর গোস্তাখি মাফ করলাম। তোর কাছে মাফ চাইছে কে? দিনে দুপুরে স্বপ্নবিলাস করিস না তো। দূরে যা। রিজভি একটু নরম হয়ে বলল, দোস্ত, তুই তো আমার সোলম্যাট, আমার আত্মার আত্মীয়, আমার কত্ত কাছের বিপদের বন্ধু। তোকে আমি কত্ত ভালোবাসি রে। তুই যদি দেখতি আমার মনটা। তোর জন্য কত দোয়া আসে এই মন থেকে। খবরদার বলতেছি, তেল মারিস না। তোর মিথ্যা ফাঁদে আমি পা ফেলব না। পাপিতা, তোকে আমি কত আদর করে পাপিতা বানিয়েছি। আমি চাইলেই তোর নাম পাপি বলতে পারতাম, কিন্তু না, আমি তোকে সফট এন্ড সুইট পাপিতা ডাকি। আমার এইসব ভালো দিক কি তোর চোখে পড়ে না? আমাকে কি না তুই শিকারী ভাবিস? কোথায় আমি তোকে আগলে রাখতে চাইছি, আর তুই? পাপিয়া ঘাস থেকে উঠে জাভা ঝাড়ল, ব্যাগ কাঁধে তুলে বলল, কয় টাকা লাগবে? ছি ছি, আমি তোর কাছে টাকার চাইতে এসব বলিনি। আমাকে কি ভাবিস তুই? নাটক না করে বলে ফেল। তোর নাটক আমার ভালোই জানা আছে। রিজভি মাথা চুলকে বলল, 25,000 লাগবে। তুই 10 দিলেই হবে, বাকিটা অন্য কারো থেকে জোগাড় করব। আর তুই চিন্তা করিস না, আমি তোর সব ঋণ শোধ করব। পাপিয়া কটমট করে বলল, সামিয়াকে 25,000 টাকা দিবি? এই মেয়ের কি আক্কল নাই? ও কি জানে না তুই এখনো স্টুডেন্ট? তোর কাছে এত টাকা কোত্থেকে আসবে? আর ওই বা এত টাকা দিয়ে করেটা কি? এভাবে বলিস না দোস্ত। ওর খুব প্রয়োজন না হলে কি খুঁজতো নাকি? তুই দিতে পারবি না? হিয়ার কাছে পাবো মনে হয়। অবশ্য আমি আরো কয়েকজনকে বলে রাখছি, তুই হচ্ছস লাইফ জ্যাকেট। কোথাও না পেলে তুই একমাত্র ভরসা। আমার ঠেকা পড়ে নাই তোরে টাকা দিতে। দূরে যাতো। রিজভি মুখ মলিন করে করুণ গলায় বলল, আজ অভাবে পড়তেই নিষ্ঠুর রূপ দেখাচ্ছিস? এই তোর বন্ধুত্ব?
ছোটবেলায় কতবার লিখছ সে ফ্রিয়েন্ড ইন নেড ই সে ফ্রিয়েন্ড ইন ডিড, অথচ প্রয়োগের বেলা পিছিয়ে যাচ্ছিস। পাপিয়া ডোন্ট কেয়ার মুডে বলল, ছোটবেলায় কত কি লিখছি শিখছি, জীবনে প্রয়োগ করি কয়টা? ওসব ইমোশনাল ব্ল্যাকমেইল করে লাভ নাই। তোর ওই নাদান গফের জন্য আমি 1 টাকাও দিব না তোকে। নাদান বললি কেন? তুই সবসময় ওকে হেও করে কথা বলস। এটা ঠিক না। ও আমার গফ, ওকে রেসপেক্ট করস না ভালো, বাট ডিসরেসপেক্ট করবি না প্লিজ। পাপিয়া আর কোনো কথা বলল না। ভেতরের রাগ দমিয়ে প্রস্থান করল। আম্মু আসবো। আয়। কি করছিলে? আমার কাজ কি একটা? তোর বাবার রোজ কিছু না কিছু সেলাই করতে হয় আমাকে। আজ বোতাম ছিঁড়ে তো কাল সেলাই ছুটে যায়। পেয়েছে তো একটা দর্জি বউ, তাই রোজ তার সেলাই করানো লাগে। তোর পরীক্ষা শেষ? আজকে শেষ হলো। বেশ তো। দ আম্মু উনাকে বলো না আমাকে বাসায় দিয়ে আসতে। কতদিন হলো যাই না। কোকেয়া বেগম দাঁত দিয়ে সুতা কেটে বললেন, একটু আগেই বেআইন কল করেছিল, তোকে পাঠানোর কথা বলল। আমি ফারাজকে বলবো তোকে নিয়ে যেতে। আরোয়া শাশুড়ির গলা জড়িয়ে বলল, থ্যাংক ইউ আম্মু। কোকেয়া হেসে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম। আরোয়া খুশি মনে নাচতে নাচতে রুমে গিয়ে ব্যাগপত্র গোছাতে লাগল। জাওয়াদ মিটিং শেষে ছাদের ওয়েটিং স্পেসে গিয়ে বসল। মিটিংটা আশানুরূপ ভালো হয়নি, তাই মনমেজাজ খানিকটা বিক্ষিপ্ত হয়ে আছে। ফোনে তার ছোট মামা মিজানুর রহমানের কল দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। হাসিমুখে কল রিসিভ করেই বলল, আসসালামু আলাইকুম মামু, কেমন আছো? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। কোথায় আছিস? অফিসে। আর কোথায় থাকব? তাও কথা, কিন্তু কেবিনে তো তোকে দেখা যাচ্ছে না। অফিসের নাম করে কোথায় বসে আছিস? জাওয়াদ চমকে বলল, মামু তুমি ঢাকায় এসেছ? সত্যি। মিজান সাহেব হেসে বললেন, তোকা মিথ্যা বলছি রে পাগলা। ছুটে আয় ফাস্ট। জাওয়াদ এক প্রকার পাগলা ঘোড়ার মতোই দৌড়ে ছুটে গেল মামার কাছে। এই মানুষটা তার কত প্রিয় সে তা বলে প্রকাশ করতে পারবে না। জাওয়াদের জীবনে যদি কখনো প্রিয়জনের লিস্ট করতে হয় সবার প্রথমে থাকবে ছোট মামা। মিজান সাহেবও কম না, এই ভাগ্নেকে অন্য সবার চেয়ে বেশি স্নেহ করেন। মিজান সাহেব জাওয়াদের কেবিনে বসে ঘড়ির দিকে তাকিয়ে রইলেন। জাওয়াদ দৌড়ে এসে হাঁপাতে লাগল। মিজান সাহেব বললেন, 5 মিনিট 33 সেকেন্ড লাগলো তোর আসতে। জাওয়াদ তাকে জড়িয়ে ধরে বলল, মামু কতদিন পরে এলে? মিজান সাহেব ভাগ্নের পিঠ চাপড়ে বললেন, বেশি না, মাত্র 5 বছর 3 মাস 10 দিন 13 ঘন্টা 46 মিনিট 34 সেকেন্ড পর এসেছি। জাওয়াদ মামার কথা শুনে হাসতে লাগল। না, এই মানুষটা একটুও বদলায়নি। জাওয়াদ ইন্টারকমে কল করে লাঞ্চ পাঠাতে বলল। তারপর হাসিমুখে বলল, কানাডা থেকে আজকেই এলে? ঢাকায় ল্যান্ড করেই তোকে দেখতে চলে এসেছি। এখনো আপাকেও বলিনি আসব। ভালো করেছ। সবাই অনেক সারপ্রাইজ হবে। তারপর কি অবস্থা তোর? এই তো ভালোই। ভালো তো দেখছি না, জোবায়ের খন্দকারের কার্বন কপি বনে গেছিস। সারাক্ষণ অফিসেই থাকিস। সপ্তাহে একদিন ছুটি নেস তো নাকি উনার মতো শুক্রবারেও দুপুর থেকে অফিস করিস? জাওয়াদ হেসে বলল, এখন রুলস বদলেছে। সপ্তাহে একদিন বন্ধ থাকে। ওহ আচ্ছা। সানজেনা, মাহিম কেমন আছে? ওদেরকে আনলে না? না, এবার সলো ট্রিপে এসেছি। তাছাড়া ওদের কারোই বাংলাদেশে আসার ইচ্ছেও নেই। রুবিনা ওদেরকে বাংলাদেশ সম্পর্কে কি বলেছে কে জানে, ওরা ভুলেও আসতে চায় না।
জাওয়াদ প্রসঙ্গ পাল্টে বলল, ভালোই হয়েছে তুমি একা এসেছো। আমি তোমার সঙ্গে সিলেট যাব। অনেক দিন বেড়াতে যাই না। এবার কিন্তু পুরো সিলেট ঘুরব। রেডি থাকো। এখন না। আমি আগে কিছু দিন কুষ্টিয়ায় থাকব। কুষ্টিয়ায়? হুম। মামু কিছু হয়েছে? মিজান সাহেব উদাস কণ্ঠে বললেন, আমার বিদেশি কালচার কোনোকালেই ভালো লাগেনি। অথচ আমাকে পরবাসী হয়ে জীবনযাপন করতে হচ্ছে। সানজেনা আর মাহিম তো ওখানেই জন্মালো। বলতে গেলে ওরা আর কখনোই এখানে আসবে না। ওখানেই সব সেটেলড হবে। এখানে এসেও হতাশ লাগছে। আধুনিকতার ছোঁয়া চারদিকে লেগে গেছে। ঢাকা শহর আগের মতো নেই। আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে এখনো মাটির তাজা খুশবু পাওয়া যায়, গরু ছাগলের আবাদি আছে, গরুর গাড়ি চলে। যান্ত্রিক কোলাহল নেই। কিছুদিন আমি গ্রামবাংলার অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে চাই। আমার কি মনে হয় জানিস, আমার ফুসফুস ভর্তি যন্ত্রপাতির গ্যাস। আমার অক্সিজেন লাগবে। আর সেটা একদম প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাবে। জাওয়াদ চুপচাপ মামার দিকে তাকিয়ে রইল। মিজান সাহেবের চোখে মুখে কেমন হতাশার ছাপ। অথচ এদেশের বেশিরভাগ মানুষ বলতে গেলে ড্রিম কান্ট্রি বলতে ইউরোপ কান্ট্রি বোঝে। সেখানে সিটিজেনশিপ প্রাপ্ত মানুষটা কি নিদারুণ মন খারাপ নিয়ে পরিবারকে রেখে একাই ফিরে এসেছেন কটা দিন মন ভরে শ্বাস নিতে। জাওয়াদ বেকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আর মনে মনে নানান কথা ঘুরপাক খাচ্ছে। পুরুষদের জীবনে সুখশান্তি নির্ভর করে তার জীবনসঙ্গীর উপর। একটা নারী চাইলেই যেমন সংসার সুখের স্বর্গ বানাতে পারে তেমনি যন্ত্রণাময় জাহান্নাম বানাতে পারে। জাওয়াদের মনে সবসময় ভয় হয়। মেয়েদের অতিরিক্ত চাহিদা, অকৃতজ্ঞ মনোভাব, সবকিছুতে সমান অধিকার বলে চেঁচানো। প্রতিটা সেক্টরে প্রতিযোগী মনোভাব, যেন পুরুষেরা ওদের শত্রু, ওদেরকে হারিয়ে জিততে পারলেই শান্তি। জাওয়াদের এই নারী বিদ্বেষী মনোভাব ভীষণ তীব্র। ওর কাছে নারী মানে এক আতঙ্কের নাম। সে নিজেকে বুঝো দেয় তার মা, চাচি কিংবা বোন আর দাদিও নারী। ওরা তো খারাপ না। এখনো অনেক মেয়ে আছে যারা খুব ভালো। কয়েকজনের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক না। সাবাও তো এডুকেটেড মেয়ে। সে তো ওদের ঘর ভাগ করেনি। সবার সঙ্গে মিলেমিশে আছে। সবাই তো নিপা কিংবা রুবিনা মামির মতো না। এখনো অনেক মেয়ে আছে যারা স্বামীকেই সব ভাবে, ভালোবেসে সংসারকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সেই পজিটিভ যুক্তি বেশিক্ষণ টিকে না। চারপাশে নেগেটিভ এক্সাম্পল গুলো এতটাই প্রকট হচ্ছে, জাওয়াদ চাইলেও ভরসা করতে পারে না ওর জীবনে ভালো কেউ এসেছে। বেলকনির গ্লাস আটকে জাওয়াদ রুমে প্রবেশ করতেই নজর যায় ঘুমন্ত আরওয়ার দিকে। সে ধীর পায়ে বেডের একপাশে বসে আরওয়ার দিকে তাকায়। গোলাপি রঙের ছোট্ট মুখখানি, চিবুকে থাকা গাঢ় কালো তিলটা তার চেহারার মাধুর্যতা বহুগুণ বাড়িয়েছে। ঘনকালো চুলগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এত অগোছালো ওর ঘুমের মধ্যে যেন সে যুদ্ধ করে। আরওয়ার চোখের মণি সাধারণ মণির চেয়ে একটু বড় বড়। ও যখন ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে মনে হয় গরুর চোখের মতো মায়াবী। জাওয়াদ কথাটা ভেবেই মৃদু হাসল। আরওয়া যদি শুনত ওর চোখকে গরুর চোখের সাথে তুলনা করেছে তবে এতক্ষণে পানিপথের যুদ্ধ বাঁধিয়ে দিত। জাওয়াদ ওর এলোচুল সরিয়ে ধীর গলায় বলল, তোমাকে নিয়ে আমি ভীষণ কনফিউজড জানো। মাঝে মধ্যে মনে হয় তুমি খারাপ না। মুখে যাই বলো মনের দিক দিয়ে হয়তো ভালো। আবার মনে হয় তুমি খুব সাংঘাতিক। নিজেকে যেমন ক্ষতবিক্ষত করতে পারো অন্য কেউ করতে 2 মিনিট লাগবে না। আমার এই বিড়ম্বনা পরিত্রাণের উপায় কি বিচ্ছেদ? নাকি অন্য কোনো সমাধান আছে বুঝতে পারছি না। আরওয়া ঘুমের মধ্যেই হেসে উঠল, হাসতে হাসতে বলল, ওহ স্যার, আপনি এত মজার।
হাসতে হাসতে আমার পেট ব্যথা করছে। জাওয়াদ ভালোমতো খেয়াল করে বুঝল আরওয়া ওকে বলেনি, ঘুমের মধ্যেই কথা বলছে। সে আপনা মনেই বলতে লাগল, সারাদিন বকবক করে পোষায় না ম্যাডামের, ঘুমের মধ্যেও চালিয়ে যেতে হবে। চ্যাটার বক্স একটা। মাঝরাতে আরওয়ার পানির তেষ্টায় ঘুম ভেঙে যায়। সে পানি পান করে চুপচাপ বসে রইল। আহ, স্বপ্নটা বেশি ভয়ঙ্কর ছিল। দৌড়াতে দৌড়াতে পুরা ঘাম ছুটে গেছে। এসির পাওয়ার কি কমে গেছে? এত গরম লাগছে কেন? এসির রিমোট খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে ফের বিছানায় শুয়ে পড়ল সে। পাশে জাওয়াদ আরাম করে ঘুমাচ্ছে আর সে জেগে আছে। না, জাওয়াদের এত সুখ তো সহ্য হচ্ছে না। এখন কি উনাকে তুলে ঝগড়া করব? কয়টা বাজে? ঘুম ভাঙলে কি খুব রেগে যাবে? অনেক চিন্তাভাবনা শেষে আরওয়া চুপচাপ ঘুমানোর সিদ্ধান্ত নিল। মনে মনে বলল, থাক, বেচারা সারাদিন কত পরিশ্রম করে, রাতে একটু ঘুমাক বরং। কিন্তু ওর মন কি এত সহজে মানে? হঠাৎ আরওয়ার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। শয়তানি মার্কা হাসি দিয়ে ব্যাগ থেকে মার্কার পেনটা বের করে বলল, আমি খুব বোর হচ্ছি খন্দকার সাহেব। লেট মি এনজয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে। কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরওয়া মনের সুখে জোর গলায় ব্যাগ গোছাতে গোছাতে গান গাইছে। জাওয়াদ চোখ কচলে উঠে বলল, আরওয়া, তোমার ভাঙা রেকর্ডারের বন্ধ করবে। আমার গানকে আপনি ভাঙ্গা রেকর্ডার বললেন? তুমি গান গাইছিলে নাকি বক্তৃতার মতো লাইন আওড়াচ্ছিলে? এটাকে গান বললে গানেরও অপমান হবে। নেক্সট টাইম কোনো গান গাওয়ার আগে গানটা শুনে ভালোমতো চর্চা করিও। আরওয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মানুষ মনের সুখ প্রকাশ করতে গান গায়। তাছাড়া আমি কোনো মিউজিক কম্পিটিশনে যাচ্ছি না যে আমাকে লিরিক মুখস্থ করে সুরে সুরে গাওয়া শিখতে হবে। মনের সুখ প্রকাশ করার ইচ্ছে হলে ছাদে কিংবা লনে যাও না। আমি ঘুমাচ্ছি, চোখে পড়ছে না। দেখুন, এমনিতেও আপনার ঘুম থেকে উঠার সময় হয়ে গেছে। আমি তো ভোর থেকে গান গাইছি না। সময় জ্ঞান আমার আছে। আমার গান আপনার জন্য অ্যালার্মের মতো কাজ করেছে, বুঝলেন? আপনি এখন উঠে পড়ুন, বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো না। তুমি ব্যাগ প্যাক করছো যে? চলে যাচ্ছ নাকি? চলে গেলে আপনি অনেক খুশি হবেন। আপনাকে খুশি করতে আমার বয়ে গেছে। তা তো জানি। তাহলে কোথাও বেড়াতে যাচ্ছ? আম্মু বলেনি আপনাকে? কি? আমাকে বাসায় দিয়ে আসার কথা ছিল না? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। বলতে ভুলে গেছে হয়তো। সমস্যা নেই, এখন বলে দিবে। আপনি রেডি হয়ে নিন। জাওয়াদ উঠে ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে চমকে উঠে। দরজা খুলে বলল, আরওয়া, এসব তুমি করেছো তাই না? আরওয়া ইনোসেন্ট ফেস করে বলল, আমি কেন করতে যাব? দেখুন গিয়ে, রাতে কোনো ভূত এসে করে দিয়ে গেছে। হ্যাঁ, ভূতেরা ক্লাসের সিয়ার তো, ওদেরও ব্যাগে মার্কার পেন নিয়ে ঘুরতে হয়। বলেই সে দরজা আটকে ফ্রেশ হয়ে নিল। মনে মনে বলল, বাচ্চা মেয়ে একটা। আরওয়া মুখ ভার করে বলল, ধুর্রর রাগল না। ডাইনিংয়ে সবাই ব্রেকফাস্ট করতে বসতেই জোবায়ের সাহেব বললেন, আয়েশা, আজ নাইওর যাচ্ছ? জি দাদা সাহেব। বেশ তো, কিছুদিন বেরিয়ে আসো। তোমার পরিবারের সবাইকে আমার সালাম দিও। জাওয়াদ: জি। তুমি আয়েশাকে পৌঁছে দিবে। শ্বশুরবাড়ি যাওয়ার সময় কখনোই খালি হাতে যাবে না। আবার গেইটে নামিয়ে দিয়ে চলে এসো না। ভেতরে যাবে, সবার সাথে কুশল বিনিময় করবে। প্রয়োজন হলে থাকবে। মনে থাকবে। জি দাদা সাহেব। নাহিয়ান ফোন কেটে বলল, ইটস নট ফেয়ার দাদা সাহেব। আপনি জাওয়াদকে একদম লাইন বাই লাইন সব শিখিয়ে দিচ্ছেন।
অথচ আমাকে এসব বলেননি। এটা তো ঠিক না। আপনার উপর আমাদের সবার সমান অধিকার আছে। আপনার সম্পত্তি যেমন উত্তরাধিকার সূত্রে আমরা সবাই সমান ভাগে পাব, আপনার গানও সমান পাওয়ার অধিকার আছে। আপনি আমার বেলা এসব বলেননি কেন? জোবায়ের সাহেব চায় চুমুক দিয়ে বললেন, তুমি তোমার স্ত্রীকে কোনোদিন ভার্সিটির গেইটে নামিয়ে চলে গেছ? ভেতর অবধি যাওনি এমন কোনো দিন ছিল? নাহিয়ান ডানে বায়ে মাথা নেড়ে বলল, কিন্তু এটার সাথে ওটার কি কানেকশন? কানেকশন আছে। মানুষ স্বভাবত যা করে তাকে তা সবসময় শিখিয়ে দিতে হয় না। কিন্তু যে ব্যতিক্রম হয় তাকে ধরে ধরে সব শেখাতে হয়। ওহ আচ্ছা, আপনি ভাবছেন জাওয়াদ আরওয়াকে ওদের গেইটে নামিয়ে দিয়ে চলে আসবে? হেহেহে। কি রে, তুই আসলেই এমন করতি নাকি? জাওয়াদের দিকে তাকিয়ে জাওয়াদ মনে মনে ভাবছিল, ও আসলেই এমন করত। একই শহরেই তো আরওয়াদের বাসা, ভেতর অবধি যাওয়ার দরকার কি? আরওয়া মনে মনে বলল, ওহো দাদা সাহেব, এখন তো মনে হচ্ছে আপনার উচিত ছিল উনাকে রোমাঞ্চ করাও শিখিয়ে দেওয়া। এ যে রোবট, কমান্ড না দেওয়া অবধি কোনো কাজই করবে বলে মনে হয় না। আরওয়া রুমে এসে গড়াগড়ি খেয়ে হাসতে লাগল। জাওয়াদ ওর পেছনেই আসায় ওর হাসি দেখে বলল, কি ব্যাপার, তোমার কি মৃগী রোগ আছে? এমন গড়াগড়ি খাচ্ছ কেন? আরওয়া ভ্রু কুঁচকে বলল, মৃগীরোগী দেখেছেন কখনো? ওটার সাথে এটার কোনো দিক মিল আছে? জাওয়াদ কাভার থেকে শার্ট প্যান্ট বের করে বলল, কয়দিনের জন্য যাচ্ছ? কেন মিস করবেন বুঝি? শান্তিতে কতদিন ঘুমানো যাবে তার হিসাব করব। এমনভাবে বলছেন যেন আমার জন্য রাতে চোখের পাতা এক করতে পারেন না। শুনুন, শুধু আমি বলেই এমন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? তারা চিহ্ননি কোনো মেয়ে হলে এতদিনে আপনাকে। আমার তো মাঝে মধ্যে মনে হয় তুমি এলাকার বখাটে গুন্ডা। তোমার চাহনি কথা বলার ধরন সুবিধার না। বিয়ের আগে গলির মুখে বসে ছেলেদের টিজ করতে বুঝি? আরওয়া হাত দিয়ে নিজের চুল ঠিক করে বলল, বখাটে হলে তো ভালোই হতো, আপনাকে জোর করে রেইপ করে ফেলতাম। আচ্ছা, ছেলেদেরকে রেইপ করা যায়? ভালো আইডিয়া দিলেন তো, গুগল করতে হবে এই বিষয়ে। তুমি গুগলে এসব সার্চ দিবে? সিরিয়াসলি? হোয়াই নট? অজানা কিছু জানতে হলে গুগল ছাড়া কে আছে? জাওয়াদ হঠাৎ ওর দিকে কদম বাড়াল। আরওয়া শুরুতে স্থির হয়ে থাকলেও ওর এগোনো দেখে ধীরে ধীরে পেছাতে লাগল। জাওয়াদ ওর দিকে এগোতে এগোতে একদম দেয়ালের দিকে নিয়ে গেল। দেয়ালে পিঠ ঠেকতেই আরওয়া জোর গলায় বলল, কি হয়েছে আপনার? এমন এগিয়ে আসছেন কেন? জাওয়াদ বাঁকা হেসে বলল, এখনো তো কিছুই করলাম না, অমনি হাওয়া ফুসস। এমন টিকটিকির মতো কলিজা নিয়ে এত বড় কাজ করবে? আরওয়া ওকে চমকে দিয়ে ওর গলা জড়িয়ে আদুরে গলায় বলল, একদিন বলেছি না প্রতিপক্ষকে কখনো ফুটবল ভাববেন না। কখন যে কে কি করে বসে আপনি জানেন না। জাওয়াদ ওর কোমর জড়িয়ে কাছে এনে বলল, তোমার সাহসের প্রশংসা করতে হয়। আগুন নিয়ে খেলতে ভয় করে না। যদি বলি আপনি আমার বর বলেই সাহসটা দৃঢ় আছে। আগুন নেভানোর পানি হিসেবেই তো আমাদের সৃষ্টি। জাওয়াদ ওর কপালে থেকে চুল সরিয়ে কানে গুজে ফিসফিস করে বলল, সাহস যদি দৃঢ়ই হতো এমন কাঁপছ কেন? ভয় নাকি আবেগ? আরওয়া ওর চোখে চোখ রেখে গাঢ় গলায় বলল, আমি রোবট নই। আমি রক্ত মাংসে গড়া মানুষ। আপনার স্পর্শে আমার আবেগ প্রখর হবে, এটা কি স্বাভাবিক নয়? জাওয়াদ ওর কোমর ছেড়ে দিয়ে দূরত্ব বাড়াল। আরওয়া ওর দিকে কিতক্ষণ চেয়ে তাচ্ছিল্যের হাসি দিল। মনে মনে বলল, গুড লাক আরওয়া। বলেই জাওয়াদের ঘাড় ধরে কাছে টেনেই ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জাওয়াদ শুরুতে রেসপন্স না করলেও ধীরে ধীরে গভীর চুম্বনে ডুবতে শুরু করল। করিমুন্নেসা চুপচাপ বসে আছেন। আরওয়া তার সামনে বসেই জাতি দিয়ে সুপারি কাটছে।
তো কি সিদ্ধান্ত নিলি? জামাইয়ের ভাত খাইবি নাকি চলি আইবি? আরোয়া মলিন গলায় বলল, দাদিজান আমার উনাকে অনেক ভালো লাগে। উনি যখন রাগী রাগী গলায় কথা বলে কিংবা বিরক্ত স্বরে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থাকে তখনও আমার অনেক ভালো লাগে। আমি বহুবার ভেবেছি চলে আসব, কিন্তু চলে আসতে মন চায় না। আমার মনে হয় উনার আশেপাশে থাকাটাও শান্তির। এসবের কোনো লজিক আছে বলো? আমি এমন বোকা বোকা চিন্তা ভাবনা করছি কিভাবে? উনি আমাকে ভালোবাসে না এটা জানা সত্ত্বেও আমি শাবানার রোল প্লে করছি কিভাবে? করিমুন্নেসা নাতনির মাথায় হাত বুলিয়ে বললেন, বুবু মায়াগো, মন গলতে সময় বেশি লাগে না। শাবানারে নিয়া যতই মজা করস না কেন, হেতি সত্যিকার বাঙালি নারীর উপমা আছিল। তখনের যুগে আমরা ভাবতাম স্বামী সব। হে মারুক কাটুক জলে ভাসাইয়া দেখ, তবুও হেই পরম আপনজন। তারে কষ্ট দিলে আল্লাহর সন্তুষ্টিও মিলত না। তুইও তো এই জাতেরই মায়া, যতই আধুনিকতা আসুক এই বীজ মনে ঠিকই গাঁথি আছে। সব হয়েছে তোমার জন্য। তোমার সাথে বসে বসে আগের দিনের বাংলা সিনেমা দেখে আমার এই হাল হইছে। আর কি মনে হয় হুনবিনি? আর তুন লাগে হেতে ঠিকই তোরে পছন্দ করে। পজিটিভ বলিও না, এমনিতেই উনার প্রতি ফুরবল হইয়াছি। তুমি আরো পজিটিভ বললে আমি মিথ্যে স্বপ্ন দেখতে শুরু করব। শেষটা ভিন্ন হলে মানতে বেশি কষ্ট হবে। এত নিরাশ হইস না বুবু। আল্লাহ চাইলে সব সম্ভব। আরোয়া ফোনের দিকে তাকিয়ে নিরাশ হয়ে বলল, এখন পর্যন্ত একবার কল দেয় নাই। আমি না থাকায় সুখেই আছে। মনে মনে হয়তো ভাবছে ভালোই হয়েছে আপদ বিদায় হলো। তুই কল দে। না আমি দিব না। কেন? দিলে কি আন্নের গাত ফসকা ফইরবনি? এরই ইগিন করিচ্ছা, জামাইয়ের ভাত খাওন এত সোজা না। তুমি খালি আমাকে বলো, উনারে কিছু বলো না কেন? আর রক্তকে? তুই না হেতে। হুহ, ভেঙ্গাই লাভ নাই। কল দে হেতেরে। হেতে যত দূরে যাইব তুই তত কাছে যাইবি। তুই কিললেই ছাড় দিবি। বেডাই তোরে ছাড়ি দিলে বিপদকামী হয়। তুই হেতের বউ, হেতের উপর তোর যেমন হক আছে তোর উপর হেতেরও হক আছে। বুইজ্জতি আর কথা। অগত্যা আরওয়া জাওয়াদকে কল করল। 3বার রিং পড়ার পর জাওয়াদ কল রিসিভ করে বলল, হুম আরওয়া বলো। কেমন আছেন? ভালো, তুমি? ভালো। কি করছিলেন? অফিসে। হঠাৎ কল দিলে যে? কোনো কাজ ছিল? না, এমনি আপনার খোঁজখবর নিতে কলট দিলাম। তোমাকে দিয়ে আসছি যে 8 ঘন্টাও হয়নি। আরওয়া ফট করে ফোন কেটে বলল, দাদিজান আমি আসছি যে একদিনও হয় নাই। করিমুন্নেসা হো হো করে হেসে উঠলেন। আরওয়া নিজের কপাল চাপড়ে বলল, উফ উফ, আমি আসলেই বলদি। জাওয়াদ ফোনের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? মেয়েটা আমাকে মিস করছিল নাকি? অন্যের শেখানো বুলি আওড়ালে তোতাপাখি হওয়া যায়, মানুষ না। হঠাৎ এই কথা বললে কেন? জহির সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমাদের ছেলেকে দেখে কি কিছু বুঝতে পারো কোকেয়া? ও আদেশ মানতে মানতে এমন মেরুদণ্ডহীন হয়েছে নিজ বুদ্ধিতে কিছু করার সাহস করে না। আমি কতবার চেয়েছি এই অবস্থার পরিবর্তন করতে, কিন্তু বাবার জেদের সামনে কিছু করতে পারলাম না। আমার মাঝে মধ্যে নিজেকে অপরাধী মনে হয়। কোকেয়া তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, এতে তোমার দোষ নেই। আব্বার মনে হয়েছে উনি ওকে সঠিকভাবে মানুষ করতে পারবেন, তাই ওর সবকিছুতে তিনি একচ্ছত্রভাবে শাসন করেছেন। এর পেছনে কোনো না কোনোভাবে আমি দায়ী। আমার অন্যান্য ভাই বোনের তুলনায় আমি একটু বেশি স্বাধীনচেতা ছিলাম। উনার মতে আমি উচ্ছন্নে গেছি। আমার এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা উনার কখনোই পছন্দ ছিল না।
উনি আমার জীবনের কোনো কিছুতেই মনমর্জি চালাতে পারেননি। হয়তো সেই ক্ষোভটা জাওয়াদকে দিয়ে মিটিয়েছেন। খেয়াল করে দেখো, অন্য কারো বেলা উনার এত খবরদারি চলে না যতটা ওর বেলা চলে। বিজনেসের ক্ষেত্রেও ওকে টেনেছে। তুমি অযথাই এসব ভেবে মন খারাপ করছো। বাবা মা কখনো খারাপ চায় না। হাসালে কোকেয়া। বাবা মাও মানুষ। আর কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি একটা কথা বিশ্বাস করি জানো, ইতিহাস ঘাটলে ও এটাই পাবে। বাবা ভোগবিলাস বেশি করলে সন্তানকে অভাবে পড়তে হয়। আবার বাবা অভাবে বাস করলে সন্তান ভোগবিলাস করতে পারে। অর্থাৎ এক প্রজন্ম সুখ করবে, আরেক প্রজন্ম দুঃখ করবে। এভাবেই চলছে পরম্পরা। তোমার কথা ফেলতে পারছি না, কিন্তু এখন কি কিছু করার আছে বলো? যা হবার তা তো হয়েই গেছে। আই উইশ আমি তখন কোনো স্টেপ নিতাম। অফিস থেকে ফিরে জাওয়াদ কফি মেকার অন করল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে পান করতে করতে ভাবতে লাগলো, ও অফিস থেকে এলেই আরওয়া রোজ পানি এগিয়ে দেয়। হাসি মুখে কিছুক্ষণ কথা বলে। অন্য সময়ের তুলনায় বেশ পরিপাটি থাকে। মেয়েটা আসলেই সাংসারিক, এইসব খুঁটিনাটি বিষয় খুব সচেতনভাবে পালন করে। জাওয়াদ ওর পড়া টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। বইখাতা সব কোনোরকম একপাশে ঠেসে রেখেছে। কয়দিনের পরীক্ষায় সবকিছু উলটপালট করে রাখা। জাওয়াদ ফ্রেশ হয়ে এসে ওর টেবিলে গোছাতে লাগল। সে অগোছালো কোনো কিছু পছন্দ করে না। অথচ তার নসিবে ওটাই জুটেছে। ও বরাবরই নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে। সিকোয়েন্সের নড়চড় ওর পছন্দ না। যেটা যেভাবে রাখে ওভাবেই যেন থাকে, সেদিকে তার সতর্ক দৃষ্টি থাকে। টেবিলের সব গোছগাছের মাঝে মগে কফি ঢেলে তাতে চুমুক দিতে দিতে আরওয়ার কালো ডায়েরিতে নজর গেল। বিনা অনুমতিতে অন্যের ব্যক্তিগত ডায়েরি পড়া ঠিক না। জাওয়াদের সেটা পড়ার কৌতূহল জাগলেও কঠোরভাবে দমন করল। টেবিলের উপর থাকা তাদের বিয়ের ছবির ফ্রেমটা হাতে নিয়ে ভাবতে লাগল কত দ্রুত সময় চলে যায়। আচ্ছা, ওকে কি একবার কল করা উচিত? ওই সময় হুট করে কল কেটে দিয়েছিল, আর তো কথা হয়নি। ও কি ফোন কলের অপেক্ষা করছে? না, কল দিলে পরে যদি ভাবে আমি মিস করছি। লেগ পুল করতে ছাড়বে না যে দোষী মেয়ে। হিয়ার অনবরত কলে বিরক্তিতে ঘুম ভাঙ্গে পাপিয়ার। রুক্ষ স্বরে বলে, কি রে ভাই, সাত সকালে এত কল দিতে হয় তোর? মেজাজটাই খারাপ করে দেশ। হিয়া বিচলিত কণ্ঠে বলল, সরি দোস্ত, আমি জানি সকলে তোর ঘুম ভাঙলে মেজাজ খারাপ হয়, কিন্তু ঘটনাটা এতই সিরিয়াস, কল না করে পারলাম না। কি হয়েছে? দোস্ত, সামিয়া পালাইছে। সামিয়া পালাইছে মানে? রিজভি ওরে 30,000 টাকা দিল না। ওই টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালাইছে। মানে কি? ও না রিজভিকে ভালোবাসে। এখানে অন্য ছেলে আসছে কোত্থেকে? সেটাই তো। হলে একদম হইচই পড়ে গেছে। সামিয়া খালি রিজভি থেকেই টাকা নেয় নাই, এখানের আরও কিছু মেয়ের থেকেও নিছে। ও যে এমন পগারপার হবে কেউ কল্পনাই করে নাই। কি একটা অবস্থা! রিজভির কি হাল এখন কে জানে। শালি কুত্তি। এর মতিগতি যে সুবিধার না, আগেই বুঝছিলাম। প্রেম করবি একটার লগে আর পালাবি আরেকটার লগে মাদারি। ও ভাই, তুই এত গালি দিচ্ছস কিভাবে? আমি তো জানতামই না তুই গালি পারস। তখন দেওয়ার প্রয়োজন পড়ে নাই, তাই দি নাই। যাই হোক, রিজভি জানে এগুলো? জানি না। ঠিকই আছে, ওর সাথে এমনই হওয়া উচিত। আমার থেকে 10,000 নিচে বলে সামিয়ার বাবা অনেক অসুস্থ, তাই ইমার্জেন্সি 30,000 লাগবে। এই তার অসুখ। হারামি মাইয়া, গোল্ড ডিগার একটা। ওর নামে কেস করা উচিত। তুই ক্যাম্পাসে চলে আয়। আমার রিজভির জন্য টেনশন লাগতেছে। হয়তো পুরাই ক্রেজি।
সব শুনে কেমন রিয়েক্ট করবে কে জানে। তুই টেনশন নিস না, যেমন কর্ম তেমন ফল। কাউকে অন্ধবিশ্বাস করতে নাই, তাইলে সে অন্ধ প্রমাণ করে চলে যায়। ওর উচিত শিক্ষার দরকার ছিল। ঠিক বলছোস। আচ্ছা, আমি আসলে বাকি কথা হবে। রাখছি। তাড়াতাড়ি চলে আসিস। বাই। বাই। ফোন রেখে পাপিয়া আরও কিছুক্ষণ রিজভিকে গালিগালাজ করল। না, পেছনে বলে মজা লাগছে না, ওর সামনে বসে ওর মুখের উপর গালি দিতে পারলে শান্তি লাগত। জাওয়াদ ভেবেছিল আজ পুরো বিছানায় একা রাজত্ব করে আরামের ঘুম হবে, কিন্তু দেখা গেল সে এক কাতেই রাত কভার করেছে। ও এমনভাবে ঘুমাচ্ছিল যেন অপর পাশে আরওয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই হাত পা ছড়িয়ে যুদ্ধ করা মেয়েটা আজ নেই। রাতে কতবার যে ওকে ঠিক করে দিতে হয়। কখনো গায়ের উপর পা তুলে দিত তো কখনো কোলবালিশ ভেবে জড়িয়ে ধরত। অল্পদিনেই কেমন এক অভ্যাসে পরিণত হয়ে গেছে সে। আহ, এই অসহ্যকর মেয়েটা থেকেও শান্তি দেয়নি, গিয়েও শান্তি দিচ্ছে না। ঘুমের মধ্যেও মাথা থেকে সরছে না কেন। স্ট্রেয়ঞ্জ। জাওয়াদ আর ঘুমালো না। উঠে ফ্রেশ হয়ে জগিং করতে বেরিয়ে গেল। আরোয়া ঘুমের ঘোরে বলল, কোলবালিশটা বেশি নরম হয়ে গেছে, ভাল্লাগে না ধুরর। বলেই লাথি মেরে সেটা নিচে ফেলে দিল। বালিশ থেকে মাথা সরিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে ফের গভীর ঘুমে তলিয়ে পড়ল। চলবে।